know that writing the introduction of a thesis and managing references properly can be tricky, but don't worry. Today's session, How to Write an Introduction and Manage Referencing by EndNote, is here to simplify it for you. It is an honor to introduce our distinguished speaker for today, Dr. MD Nasim Ahsan, professor of the economics discipline, Khulna University. With years of experience in research and academia, he will guide us in writing a compelling introduction and mastering EndNote for effective reference management. Let's give him a warm virtual welcome. Before we begin, here are a few quick reminders. This session is being conducted on Zoom and will be recorded. Certificates, class recordings, and course material will be provided. Feel free to ask questions in the chat. We will address them in the Q&A session. And now, without further ado, I would like to invite Dr. MD Nasim Ahsan sir to lead today's session. Sir, the floor is yours. ওকে, থ্যাংক ইউ। আমি এইমাত্র চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করেছি, একটু দেখেন, যেটা আমি পাঠিয়েছিলাম। যদি কেউ না পেয়ে থাকেন, এই লিংক থেকে শুধুমাত্র সফটওয়্যারটা ডাউনলোড করে রাখেন। এটা আমাদের সেকেন্ড পার্টে গিয়ে একটু কাজে লাগবে। ওকে, ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো ওয়েলকাম। আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। আমি দুইটা পার্টে আসলে কথা বলবো। প্রথম পার্টে থিসিসের যে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। আর সেকেন্ড পার্টে আমি আসলে দেখাবো যে আমরা যখন কোনো একটা রিসার্চ শুরু করি, সেটা হোক আন্ডারগ্রেড থিসিস কিংবা মাস্টার্স থিসিস, আমরা শুরুতে কিভাবে আমাদের যে প্রয়োজনীয় রেফারেন্সগুলা সেগুলা কালেক্ট কিভাবে করতে পারি এবং পরবর্তীতে কিভাবে সেই রেফারেন্সগুলাকে আমরা আমাদের যে ওয়ার্ড ডকুমেন্ট, সেই ওয়ার্ড ডকুমেন্টে প্লাগ ইন করতে পারি। প্লাস ইন সাম কেসেস আমরা একটু দেখার চেষ্টা করব যে আমরা ওই রেফারেন্সগুলা কিভাবে একটু অ্যানালিসিস করতে পারি আর কি। রাইট, সো আমরা যদি বেসিক্যালি আজকে আমি কথা বলবো যে একটা থিসিসের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা কিভাবে আর কি লিখতে হয়, কিংবা কোন কোন বিষয় এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার লেখার সময় মাথায় রাখতে হয়, সেই বিষয়ে। তো আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আমি যেটা দেখেছি যে যখন আন্ডারগ্রেডে থিসিস লেখে স্টুডেন্টরা, এই থিসিস তারা একটা বড় অংশ ক্ষেত্রে আসলে লেখা শুরু করে হচ্ছে প্রথম থেকেই, যে ধরেন আপনার টু প্রথম থেকে তারা অল্প অল্প করে লেখা শুরু করে। ফর এক্সাম্পল, তো যখন এই যে অল্প অল্প করে লেখা শুরু করে, তারপর যখন 4-2 শেষে গিয়ে একেবারে থিসিস জমা দেওয়ার সময় চলে আসে, তার আগে ভাগে অন্যান্য চ্যাপ্টারগুলা লিখে তারপর থিসিসের সাথে যোগ করে। তো একটা বড় অংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই 4-1 এর শুরুতে, আচ্ছা 4-1 মানে হচ্ছে ফোর্থ ইয়ার ফার্স্ট টার্ম, এখানে সম্ভবত আমাদের বাইরের পার্টিসিপেন্টসরাও আছেন। 4-1 মানে হচ্ছে ফোর্থ ইয়ার ফার্স্ট টার্ম। তো যখন ফাইনাল থিসিসটা কম্পাইলেশন করে, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ওই যে ইন্ট্রোডাকশনে যে কথাবার্তাগুলো লেখা ছিল, ওই কথার সাথে আসলে অনেক ক্ষেত্রেই একটু অমিল বলেন কিংবা আর কি ছন্নছাড়া বলেন, এরকম কিছু প্যাটার্ন দেখা যায় আর কি। এই জন্যে আমরা আসলে ইন্ট্রোডাকশনটা কখন লিখব? আমরা ইন্ট্রোডাকশনটা লিখব হচ্ছে আমাদের ডেটা অ্যানালিসিস হয়ে যাওয়ার পরে। অর্থাৎ আমার যদি এমপিরিক্যাল ডেটা বেসড কিংবা এক্সপেরিমেন্ট বেসড রিসার্চ হয়,
আমি আগে আমার যে কোর রেজাল্ট থাকবে সেই কোর রেজাল্ট গুলা আমি আগে আর কি অ্যানালাইজ করে কোর রেজাল্ট গুলা পাবো। কোর রেজাল্ট গুলা পাওয়ার পরে আমার চেষ্টা থাকবে হচ্ছে আমি যেটা আমার রেজাল্ট কিংবা ফাইন্ডিংস চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা লিখে ফেল। দেন ফাইনালি যখন এই চ্যাপ্টারটা আমার লেখা শেষ হয়ে যাচ্ছে তারপর থেকেই হচ্ছে আমার প্রথম কাজ হবে হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা আর কি। সো আমরা একেবারে টার্মের শুরুতেই ইন্ট্রোডাকশন লেখা না শুরু করি আর কি, সেটা আমাদের জন্য আর কি সেফ অ্যাপ্রোচ। তবে আমরা যেটা করতে পারি যে খুব প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেটার উপরে ছোট ছোট হয়তোবা আর কি নোটস কিংবা আইডিয়া আমরা হয়তোবা খন্ড খন্ড ফাইলে ইন্ট্রোডাকশনের জন্য সাপোর্টিং হিসাবে আমরা রেখে দিতে পারি আর কি টার্মের শুরুতেই। অলরাইট, তো যখন আমরা ইন্ট্রোডাকশন শুরু করছি প্রথমে কিছু থাম্ব রুল আমি বলে দেই যে আমরা যে থিসিসটা লিখি এটা কিন্তু কোনো রচনাও না, আবার আপনি কোনো কিছু ক্লেম করছেন বিষয়টা তাও না, ঠিক আছে? তাহলে থিসিস জিনিসটা কি? থিসিস জিনিসটা হচ্ছে যে আপনাকে একটা রিসার্চের স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করতে হবে। সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে সেটার ফাইন্ডিংস এর উপর বেস করে আপনাকে একটা সায়েন্টিফিক ডকুমেন্ট রেডি করতে হবে। তো যখন আমরা এই সায়েন্টিফিক ডকুমেন্টটা রেডি করব ডেফিনেটলি আমাদেরকে কিছু থাম্ব রুল মেনটেন করে সামনে এগোতে হবে। আচ্ছা, এই থাম্ব রুলটা কি? যে আমরা প্রথমেই কিন্তু আর কি আর কি এমন কোনো টোন দিব না যে যেটা যেন মনে হয় যে অ্যাজ ইফ আমার এই রিসার্চটা আসলে পারপাসিভ ছিল। রিসার্চের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন ডিসকভারি করা, ঠিক আছে? সো যেহেতু নতুন নতুন ডিসকভারি আমাদের রিসার্চের মূল টার্গেট, সো ইন দ্যাট কেস আমরা যখন থিসিসটা লিখি থিসিসের সাথে অন্যান্য ডকুমেন্টের যে পার্থক্য সেটা হচ্ছে প্রথম পার্থক্য হচ্ছে থিসিস হচ্ছে খুব ডিটেইল লিখতে হয়, টু ডিটেইল। আচ্ছা, দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে থিসিসের সাথে নর্মাল রিপোর্টের পার্থক্য হচ্ছে নর্মাল রিপোর্ট কিন্তু যেটা মানে আর কি অ্যানালিসিস করার পরে ঠিক যা পাবে শুধু সেটুকু রিপোর্ট করে দিলেই হচ্ছে। কিন্তু থিসিস যে জায়গাটাতে নর্মাল রিপোর্টের থেকে আর কি ডিফারেন্ট সেই জায়গাটা হচ্ছে থিসিস আলটিমেটলি নতুন কোনো ডিসকভারি আর কি করার চেষ্টা করে কিংবা নতুন কোনো কিছু একটা যোগ করে, অর্থাৎ নলেজ এনরিচ করার কোনো একটা এলিমেন্ট থিসিসের মাধ্যমে ইন্ট্রোডিউসড হয়। তো এখন আমাদের আন্ডারগ্রেড লেভেলের থিসিস অবশ্য আমরা কখনোই এরকম এক্সপেক্ট করি না যে একেবারে খুব আনকোরা এবং নতুন কোনো কিছু তারা আর কি নলেজ ডোমেইনে কন্ট্রিবিউট করবে। রেদার আমরা যেটা এক্সপেক্ট করি যে একটা স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক ডকুমেন্ট লিখতে যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলা আন্ডারগ্রেড লেভেলে মেনটেন হয়েছে কিনা এবং তার যদি এক্সপেরিমেন্ট কিংবা ডেটা অ্যানালিসিস থাকে ইন দ্যাট কেস যথাযথভাবে সেই মেথড কিংবা প্রোটোকলগুলা মেনটেন হয়েছে কিনা আর কি। সো প্রথম যে পয়েন্টটা যে এটা কোনো এসে না কিংবা আপনার কোনো ক্লেম না, রেদার এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ডকুমেন্ট যে ডকুমেন্টটা স্পেসিফিক কিছু প্রোটোকলের উপর বেস করে আপনাকে তৈরি করতে হবে আর কি। দেন যখন আমরা এই সায়েন্টিফিক রিসার্চ লিখি কিংবা সায়েন্টিফিক রাইটিং আমরা যখন ড্রাফট করি ইন দ্যাট কেস প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু স্পেসিফিক কিছু ফরম্যাট থাকে কিংবা স্পেসিফিক কিছু গাইডলাইন থাকে এবং সম্ভবত প্রত্যেকটা ডিসিপ্লিনেরই কোনো না কোনো ইউনিক গাইডলাইন থাকার কথা আমি যতটুকু জানি। অর্থাৎ সেটা হতে পারে সাইটেশনের ক্ষেত্রে, সেটা হতে পারে চ্যাপ্টার ড্রাফটিং এর ক্ষেত্রে, অর্থাৎ চ্যাপ্টার এডিটিং এর ক্ষেত্রে, তারপর চ্যাপ্টারের নাম্বারিং এর ক্ষেত্রে, এইরকম। সো মোদ্দা কথা যে আমরা যখন সায়েন্টিফিক
রাইটিংটা সাজাবো, ডেফিনেটলি আমাদেরকে সাজেস্টেড যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের সাথে কমপ্লাই করতে হবে। এবং আমরা যেটা বলার চেষ্টা করব যে আমি কি করেছি এই রিসার্চে, কিভাবে করেছি, আমি কি পেয়েছি এবং আমি কিভাবে এটাকে ইন্টারপ্রেট করেছি। ঠিক আছে, সবই কিন্তু আমি কেন্দ্রিক অথবা আমরা কেন্দ্রিক, সেটা আমি পরে আসছি কেন আমরা। সো তার মানে যেটা দেখা যাচ্ছে যে রিসার্চে আমরা যেটা দেখানোর চেষ্টা করি যে আমি কি করেছি, কিভাবে করেছি, কি পেয়েছি এবং কিভাবে আমি আমি যেগুলো পেলাম সেগুলো ব্যাখ্যা করেছি। এবং আমরা যেটাই লিখি না কেন, উই নিড টু বি লজিক্যাল অ্যান্ড কনসাইজ। অর্থাৎ আমরা আমাদের আর্গুমেন্টেশনটা যেভাবে সাজাবো সেটা অবশ্যই লজিক্যাল ওয়েতে সাজাতে হবে, এবং অযাচিত কথা কিংবা আননেসেসারি কোনো ইস্যুস এখানে আনা যাবে না। আনলে আলটিমেটলি আপনি যে বিষয়টা নিয়ে আর কি রিডারকে কোনো কিছু মেসেজ দিতে যাচ্ছেন, দেখা যায় যে মূল মেসেজটা আসলে ডিস্ট্রাক্টেড হয়। তখন মূল মেসেজটা আসলে রিডার হয়তোবা আহ, উম, আহ, আর কি স্কিপ স্কিপ করে অন্যদিকে চলে গেলেও যেতে পারে আর কি। এই জন্য আমরা লেখার সময় আহ, আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে, আমাদেরকে লজিক্যাল হতে হবে এবং কনসাইজ হতে হবে। ওকে, তো আমরা একটা উদ্ধৃতি দিয়ে দেখি যে a good introduction is like a map. It guides the reader through the thesis journey. তো আপনারা একটু খেয়াল করে দেখেন, সম্ভবত এখানে সবারই আমাদের কম বেশি গল্পের বই পড়ার এক্সপেরিয়েন্স আছে, অভ্যাসও হয়তো বা আছে। তো একটু খেয়াল করেন যে কোনো কোনো বই যেটা দেখা যাবে যে আপনি হয়তোবা 2 পাতা কিংবা 5 পাতা পড়ার আহ, ইচ্ছা নিয়ে পড়াটা শুরু করেছিলেন, কিন্তু আপনি বইটা শেষ না করে উঠতে পারেননি। আবার এরকম বইও আছে যে আপনি হয়তোবা খুব আগ্রহ ভরে পড়া শুরু করেছেন, কিন্তু 2 পাতা পড়ার পরে আপনি ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছেন। সো হেয়ার কামস দ্য ইস্যু, যে তাহলে এই দুইটা জায়গার পার্থক্য কি? পার্থক্য সেইটাই যে যারা এই বইগুলা লিখেছেন তারা আসলে রিডারকে আটকে রাখতে পেরেছেন। রাইট, সো দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান আর্ট, যে আপনি কিভাবে আপনার রিডারকে আটকে রাখবেন। আটকে রাখতে হবে আপনার লেখনের মাধ্যমে, কিন্তু সেটা আহ, এমনভাবে রাখতে হবে যে অ্যাজ ইফ রিডার যেন কখনোই বোর ফিল না করে আর কি। ঠিক আছে, এবং ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে মূলত আহ, আমরা যেটা করে থাকি, আমরা আসলে রিডারকে কনভিন্স করার চেষ্টা করি যে আমরা যে বিষয়টা নিয়ে রিসার্চটা করেছি সেটা কেন একটা প্রবলেম এবং এই প্রবলেমটা কেন ইম্পর্ট্যান্ট। এখন যখন আমি প্রবলেম বলছি, আহ, এই প্রবলেম মানে প্রবলেমকে বিভিন্নভাবে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, কিভাবে ডিফাইন করতে পারি? যে এই প্রবলেম মানে হতে পারে যে কোনো একটা নলেজ গ্যাপ, এই প্রবলেম মানে হতে পারে কোনো এভিডেন্স গ্যাপ, এই প্রবলেম মানে হতে পারে কোনো মেথোডোলজিক্যাল গ্যাপ অ্যান্ড সো অন। আচ্ছা, আমি এখন একটু একটু করে ব্যাখ্যা করি। আচ্ছা, যদি একেবারে লাস্টেরটার থেকে যদি আসি, যে মেথোডোলজিক্যাল গ্যাপ, হয়তোবা কোনো একটা স্টাডি এক ধরনের মেথোডোলজি কিংবা পার্টিকুলার একটা প্রোটোকল অ্যাপ্লাই করে কন্ডাক্ট করা হয়েছে, তো আপনি হয়তোবা ওই সিমিলার টাইপের এক্সপেরিমেন্ট কিংবা স্টাডি অন্য আরেকটা মেথোডোলজি দিয়ে আপনি কন্ডাক্ট করতে চাচ্ছেন। সো আপনি আসলে যে মেথোডোলজি দিয়ে কন্ডাক্ট করতে চাচ্ছেন সেটা যদি
এর আগে কেউ না করে থাকে, ইন দ্যাট কেস দ্যাট উইল বি দ্য গ্যাপ, মেথোডোলজিক্যাল গ্যাপ। এবং এই মেথোডোলজিক্যাল গ্যাপকে আপনি মূলত ফাউন্ডেশন বানিয়ে আপনার রিসার্চটা সামনে এগিয়ে নিতে চাচ্ছেন আর কি। সেই রকম কিছু মেসেজ কিংবা সেরকম কিছু আর্গুমেন্টেশন আপনার ইন্ট্রোডাকশনের প্রথম ভাগে আর কি থাকতে হবে। আচ্ছা, পরের যেটা ছিল যে নলেজ গ্যাপ, নাকি আরেকটা কি গ্যাপ বললাম? প্রথমটা ছিল নলেজ গ্যাপ, সরি, ও এভিডেন্স গ্যাপ। আচ্ছা, তো বিষয়টা এরকম যে হয়তোবা ধরেন এক্স দেশে, মানে কোন একটা দেশে এই এক্সপেরিমেন্টে এই রেজাল্ট পাওয়া গিয়েছে। তো এখন আমরা হয়তোবা আমাদের দেশের পার্সপেক্টিভে একই ধরনের স্টাডি কিংবা একই ধরনের এক্সপেরিমেন্ট আমরা করে দেখতে চাই। সো তার মানে ওই দেশের যে এভিডেন্স ওই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, আর এই দেশের যে এক্সপেরিমেন্ট সেইটার এভিডেন্সের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা, এইটা কন্ট্রাস্ট করার জন্য আপনি হয়তোবা বলতে পারেন। প্রথম যেটা ছিল সেটা ছিল নলেজ গ্যাপ। তো নলেজ গ্যাপ কোথা থেকে আসছে? যে ধরেন কোনো একটা স্টাডি কিংবা কোনো একটা এক্সপেরিমেন্ট এইভাবে করা হয়েছে যার ফলাফল এইটা, কিন্তু এই এক্সপেরিমেন্টে অমুক জিনিসটা পুরোপুরি অ্যাড্রেস করা হয়নি। সো যেহেতু পুরোপুরি অ্যাড্রেস করা হয়নি, এর মানে হচ্ছে অমুক বিষয়ে এই জাতীয় রিসার্চে নলেজ গ্যাপ আছে। সো আপনি সেই নলেজ গ্যাপটা আর কি সারফেসে নিয়ে এসে আপনি সেটাকে আবার হয়তোবা ফার্দার টেস্ট করতে চাচ্ছেন এবং দেখতে চাচ্ছেন যে আসলে এর রেজাল্টটা কি আসে, রাইট? ওকে, তো আমরা যখনই এই প্রবলেম নিয়ে কথা বলবো, যে প্রবলেমের স্টেটমেন্টই হচ্ছে এইমাত্র যেটা বললাম, সেটা হয় নলেজ গ্যাপ অথবা এভিডেন্স গ্যাপ অথবা মেথোডোলজিক্যাল গ্যাপ। তো সেটাকে আমরা বলি হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, অথবা কখনো কখনো বলা হয় যে প্রবলেম মোটিভেশন। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে প্রথমে যে বিষয়টা আসে যে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কেন একটা প্রবলেম। সো কেন একটা প্রবলেম আপনি যখন এটা ব্যাখ্যা করতে যাবেন, ডেফিনেটলি আপনাকে ভর করতে হবে হচ্ছে অলরেডি পাবলিশ যে সমস্ত সায়েন্টিফিক ডকুমেন্ট আছে তাদের উপরে। অর্থাৎ আপনাকে ইন্ট্রোডাকশন লেখার সময় আপনার হাতে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে যে লিটারেচার কিংবা লিটারেচার রিভিউর যে কোর আর কি রেজাল্ট, সেই কোর রেজাল্টগুলো কিন্তু আপনার হাতে থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই প্রবলেম স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে আসলে ডিরেকশনাল জায়গা থেকে সঠিক পথে হয়তোবা এগোতে পারবেন না। তো এখন আপনাকে এইটা একটা প্রবলেম, এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? আপনাকে হচ্ছে সেই পুরানো লিটারেচারের উপরে একটু ভর করতে হবে এবং এই লিটারেচারগুলা বিভিন্ন ডাইমেনশন থেকে আপনি ব্যাখ্যা করবেন খুবই প্রিসাইজলি। এবং আপনার আর্গুমেন্টেশনটা হবে এইরকম যে এক্স এই কথা বলেছে, ওয়াই এই কথা বলেছে, জেড এই কথা বলেছে, কিন্তু এক্স এবং ওয়াই অমুক জায়গাটাতে দ্বিমত পোষণ করেছে, কিংবা এক্স এর অমুক জিনিসটা ওয়াই তার এক্সপেরিমেন্টে ইনক্লুড করে নাই কিংবা স্টাডিতে ইনক্লুড করে নাই, কিন্তু জেড অমুক জিনিসটা ইনক্লুড করেছে এবং এই রেজাল্ট পেয়েছে। সো তার মানে আপনাকে যেটা করতে হবে যে পাবলিশ যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলা আর সাপেক্ষে আপনার মূল যে প্রবলেম মোটিভেশন কিংবা প্রবলেম স্টেটমেন্ট সেটা আপনাকে আসলে কনস্ট্রাক্ট করতে হবে কিংবা ড্রাফট করতে হবে। এবং এখানে যে কথাটা বলা হচ্ছে যে অ্যাভয়েড অ্যাম্বিগুইটি অ্যান্ড ওভারলে ব্রড ফোকাস, অনেক সময় আমরা যেটা দেখি যে চমৎকার একটা আলোচনা শুরু হতে হতেই শেষ হয়ে যায়। কিভাবে? যে
আমি এইভাবে বলি বিষয়টা অ্যাজ এ ফান, যে হয়তোবা পরীক্ষায় এসছে দ্য বোট, আপনি পড়ে গিয়েছেন দি কাউ। এখন আপনি ওই কাউকে হাঁটিয়ে হাঁটিয়ে নদীর পাড়ে নিয়ে গেলেন, নদীর পাড়ে নিয়ে গিয়ে আপনি এখন ওই যে জার্নি বাই বোটের সাথে মিল করানোর চেষ্টা করলেন। সো এই ক্ষেত্রে যেটা হয় যে যারা রিডার থাকেন তারা আসলে খুব পাজলড হয়ে যান, এবং এখানে প্রচুর অ্যাম্বিগুইটি তৈরি হয় যে আপনি আসলে কোন বিষয়ের উপরে বলতে চাচ্ছেন, কিংবা কোন বিষয়ের উপরে আপনি আসলে ফোকাস করতে চাচ্ছেন। এই জন্যে যেটা আহ, সাবধান থাকতে হবে, যেটা আহ, কি বলা যায়, খুবই সতর্ক থাকতে হবে যে আপনার মূল যে প্রবলেম স্টেটমেন্টের যে ফোকাস, সেই ফোকাসটা যেন আপনি আর্গুমেন্টেটিভ ওয়েতে কনস্ট্রাক্ট করতে পারেন। অযাচিত কিংবা এক্সট্রা কোনো কথা দিয়ে যেন এইটার ফোকাস অন্যদিকে না চলে যায়। স্যার জি বলেন। স্যার একটু ইন্টারাপ্ট করছি, সরি হুম, স্যার। স্যার আমাদের পার্টিসিপেন্টরা বলছে যে আপনি যে মেইলে ড্রাইভ লিঙ্ক দিয়েছেন সেটা হচ্ছে হ্যাঁ, এমটি দেখাচ্ছে। যদি স্যার একটু কাইন্ডলি চেক করতেন যে ঠিক আছে কিনা। এটা empty দেখাচ্ছে কারণ কেউ সম্ভবত ডিলিট করে দিয়েছে এখান থেকে। আচ্ছা, আমি দেখছি, আমাকে জাস্ট অ্যালাউ মি 1 মিনিট। জি স্যার। অলরাইট, এবার একটু ট্রাই করে দেখেন, জাস্ট কপি করবেন অথবা ডাউনলোড করবেন। ওকে, আমরা আমাদের লেকচারে ব্যাক করি। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, অলরাইট। তো আমরা যেখানে ছিলাম, যে আমরা প্রবলেমটা যখন, প্রবলেম স্টেটমেন্টের আর্গুমেন্টেশন গুলো যখন তৈরি করব, তখন আমরা কোনো অযাচিত কথা এখানে আনবো না, এবং যে কথাগুলো আনবো অবশ্যই সেগুলা রিলিভেন্ট এবং রিলেটেড হতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা যখন এই প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করব কিংবা তৈরি করি, আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে যে আসলে আমরা কোন কনটেক্সটে এই প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করছি। অলরাইট, তো যে তাহলে কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট জিনিসটা হচ্ছে যে ধরেন আপনি কোন পরিস্থিতি কিংবা কোন প্রেক্ষাপটে মূলত আহ, কিংবা কোন প্রেক্ষাপটের প্রেক্ষিতে আপনি মূলত এই প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করছেন আর কি।
তো আমি যদি একেবারে স্পেসিফিক উদাহরণ দিয়ে বলি, ফর এক্সাম্পল, যে আমরা একটা শব্দের সাথে মোরাললেস সবাই পরিচিত, ভালনারেবিলিটি, তাই তো? এটা অ্যাক্রস দ্য ডিসিপ্লিন, দিস ইজ মোরাললেস ওয়াইডলি ইউজড। তো এখন আমরা যদি আমাদের রিসার্চটা এই ভালনারেবিলিটি নিয়ে করতে চাই, তো আমরা যখন আমাদের প্রবলেম স্টেটমেন্ট তৈরি করা শুরু করব, আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে ডেফিনেটলি আমাদের সে প্রবলেম স্টেটমেন্টটা কোন প্রেক্ষাপটের আদলে বা কোন প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমরা তৈরি করতে যাচ্ছি। ফর এক্সাম্পল, যে ধরেন আমরা যদি একেবারে পিওর ফিজিক্যাল সায়েন্সের কথা বলি, ইন দ্যাট কেস আপনি আসলে যে বিষয়টা নিয়ে ভালনারেবিলিটির যে বিষয়টা নিয়ে প্রবলেম স্টেটমেন্ট তৈরি করতে যাচ্ছেন, তার নিশ্চয়ই একটা পার্টিকুলার সেট আপ থাকবে এক্সপেরিমেন্টাল। সো ওই এক্সপেরিমেন্টাল সেট আপের ক্ষেত্রে আসলে আপনাকে ভালনারেবিলিটিকে ডিফাইন করে আসতে হবে, ঠিক আছে? যেটাকে আমরা অনেক সময় বলি অপারেশনালাইজেশন, ভালনারেবিলিটির অপারেশনালাইজেশন। তো ধরেন এই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আসলে পার্টিকুলার কোনো একটা ম্যাটেরিয়ালের ভালনারেবিলিটি, সেইটার কিন্তু প্রবলেম যে স্টেটমেন্ট কিংবা প্রবলেম মোটিভেশন, সেটার কনটেক্সট একরকম। আবার আমি যদি লাইফ সায়েন্সে আসি, যদি ধরেন আপনি কোনো স্পেসিসের কোনো বিষয়ে যদি স্পেসিসের কোনো ভালনারেবিলিটি রিলেটেড কোনো ইস্যু নিয়ে কথা বলতে যান, ইন দ্যাট কেস আপনাকে বায়োলজিক্যাল সায়েন্সের অ্যাঙ্গেল থেকে আসলে এই ভালনারেবিলিটিটা অপারেশনালাইজ করে আসতে হবে। আপনি যদি সোশ্যাল সায়েন্সের হন, ইন দ্যাট কেস আপনাকে বলে আসতে হবে যে কোন প্রেক্ষাপটে আপনি আসলে এই ভালনারেবিলিটিকে আর কি মিন করছেন, এবং অর্থাৎ অপারেশনালাইজ করছেন, এবং সেই অপারেশনালাইজেশনের মধ্যে আপনি আসলে কোন কোন এলিমেন্ট আপনি বিবেচনা করছেন আর কি। সো এটা অ্যাক্রস দ্য ফিল্ড ইট মে ডিফার, বাট যেটা আমাদের কমন রুল অফ থাম, সেই জায়গায় কিন্তু সবার জন্যই একই। কমন রুল অফ থাম কি? যে কনটেক্সট ব্যাখ্যা করা, অর্থাৎ কোন প্রেক্ষিতে আমরা এই ভালনারেবিলিটিকে নিয়ে কাজ করছি, এবং এখানে আসলে আমাদের যে প্রবলেম স্টেটমেন্ট, তাহলে সেই প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে আসলে আমরা গ্র্যাজুয়ালি আর্গুমেন্টেশনের মাধ্যমে কনস্ট্রাক্ট করতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমার অভিজ্ঞতা যেটা বলে যে অনেক সময় এই যে প্রবলেম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় খুব ভেগ কথাবার্তা ইউজ করে ফেলি। কিরকম? যে একেবারেই জেনারেলি যদি বলি যে মেনি স্টাডিজ হ্যাভ ফাউন্ড দিস, ঠিক আছে? সো এই যে যখন আমি বলবো মেনি স্টাডিজ হ্যাভ ফাউন্ড দিস, এইটা আউট অ্যান্ড আউট একটা ভেগ কথা। আপনাকে বলতে হবে, খুব পার্টিকুলারলি বলতে হবে যে কোন কোন স্টাডি। তো আপনি এই স্টেটমেন্টটাকে এইভাবে বলতে পারেন যে স্টাডি অথবা এক্সপেরিমেন্ট কন্ডাক্টেড বাই অমুক অমুক ফাউন্ড দ্যাট। তো কেন আমাদেরকে এইভাবে লিখতে হবে? আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে যে আমরা কিন্তু একটা সায়েন্টিফিক ডকুমেন্ট লিখছি। এটা কিন্তু কোনো অর্ডিনারি ডকুমেন্ট না। এটা কোনো আর কি কি বলা যায় যে খবরের কাগজের কোনো ফিচার কিংবা কোনো রিপোর্ট না। এটা একটা সায়েন্টিফিক ডকুমেন্ট, সায়েন্টিফিক রাইটিং। সো আপনাদেরকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করতে হবে, এবং সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেনেন্সের বিষয়টাই হচ্ছে আপনার প্রতিটা লাইন, প্রতিটা স্টেটমেন্ট, ইট হ্যাজ টু বি ভেরি সলিড অ্যান্ড কনভিনসিং। এই জন্যে আমরা কোনো ভেগ কোনো স্টেটমেন্ট আমরা এখানে আনবো না ইন্ট্রোডাকশনের মধ্যে। শুধু ইন্ট্রোডাকশন না, মানে কোনো চ্যাপ্টারেই আমরা এটা আনবো না আর কি, ঠিক আছে? ওকে,
তো এখন আহ, বিষয়টা এইরকম যে আমরা যখন প্রবলেম স্টেটমেন্ট তৈরি করলাম, ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট কি তৈরি করলাম, যে ধরেন আমরা রিলিভেন্ট লিটারেচার গুলা আর ওপর বেস করে আমরা আসলে ওই যে একটা গ্যাপ আইডেন্টিফাই করব। সেই গ্যাপটা আমি প্রথমে যেটা বললাম সেটা হতে পারে নলেজ গ্যাপ, সেটা হতে পারে এভিডেন্স গ্যাপ, সেটা হতে পারে মেথোডোলজিক্যাল গ্যাপ অ্যান্ড সো অন। এর বাইরেও থাকতে পারে আর কি, ঠিক আছে। তো যখন আমরা এই গ্যাপটা আইডেন্টিফাই করব, গ্যাপটা আইডেন্টিফাই করার পরেই হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি আমাদের এই রিসার্চের কিংবা থিসিসের যে অবজেক্টিভ সেই অবজেক্টিভের সাথে লিঙ্ক আপ করতে হবে। সো আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যে আমরা বলে আসলাম যে উম, কি বলা যায়, যে ধরেন আফ্রিকার আহ, আফ্রিকার অমুক দেশে ভালনারেবিলিটি অমুক অমুক ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। ইউএস এর কোনো কোনো জায়গায় কিংবা ইউএস এর অমুক অমুক জায়গায় এই ভালনারেবিলিটি অমুক অমুক ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। আচ্ছা, বাংলাদেশের অমুক অমুক জায়গায় এই ভালনারেবিলিটি এই এই ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। ভালো কথা। যখন আমরা এইভাবে বলছি, এই তিনটা যখন আমরা এক জায়গায় করব, ডেফিনেটলি আমরা কোথাও না কোথাও একটা হয়তো বা গ্যাপ পেয়ে যাব, ঠিক আছে। সেটা ওই যে নলেজ গ্যাপ অথবা এভিডেন্স গ্যাপ অথবা মেথোডোলজিক্যাল গ্যাপ। এবং তখন যখন ওয়ান্স উই ক্যান আইডেন্টিফাই দ্য গ্যাপ, এবং এই আইডেন্টিফিকেশনের সাথে সাথে আমাদের যেটা প্রবলেম স্টেটমেন্ট ছিল সেটা কনস্ট্রাক্ট করে ফেলতে হবে। এবং যখনই এই কনস্ট্রাকশনটা শেষ হবে তার পরের ধাপ হচ্ছে আমরা লিঙ্ক আপ করব ওই প্রবলেম স্টেটমেন্টের সাথে আমাদের স্টাডির কি অবজেক্টিভ, ঠিক আছে। তো অনেক সময় যেটা দেখা যায় যে স্টাডির অবজেক্টিভ ধরেন 5, 7টা 10টাও হয়। তো যেটা মাথায় রাখতে হবে যে অবজেক্টিভ যত কম হবে আপনি তত সেফ সাইডে। অবজেক্টিভ একটা হোক, কোনো সমস্যা নেই। সেই একটা থেকে মানে সেটাকে আপনি যদি জেনারেল অবজেক্টিভ বলেন, সেটাকে ভেঙে আপনি 3টা আর কি সাব অবজেক্টিভ করতে পারেন কিংবা স্পেসিফিক অবজেক্টিভ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার যেটা পরামর্শ, আমার যেটা অভিজ্ঞতা, অবজেক্টিভের সংখ্যা কম হওয়াটাই ভালো। কেন ভালো? কারণ মানে একটা সিঙ্গেল ডকুমেন্টে আপনি আসলে সবকিছু কভার করতে পারবেন না, ঠিক আছে। সো যেহেতু আপনি সবকিছু কভার করতে পারবেন না, এই জন্য আপনার মানে অর্থাৎ আপনার কোনো না কোনো জায়গায় লিমিটেশন থাকবে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনার অবজেক্টিভ বেশি সংখ্যক অবজেক্টিভ নেওয়ার দরকার নাই। তো আপনি ধরেন একটা অবজেক্টিভ নিলেন, তার আন্ডারে 2 কিংবা 3টা স্পেসিফিক অবজেক্টিভ নিলেন। এইটা নেওয়ার পরে যেটা করতে হবে, এইগুলোর সাথে আপনার হচ্ছে যে রিসার্চ কোয়েশ্চেন, সেই রিসার্চ কোয়েশ্চেন গুলা কানেক্ট করতে হবে। তো এইবার প্রশ্ন আসে, তাহলে এই অবজেক্টিভের সাথে রিসার্চ কোয়েশ্চেনের পার্থক্যটা কোথায় কিংবা সম্পর্কটা কোথায়? সো অবজেক্টিভকে আমরা যদি একটা আমব্রেলা হিসাবে কল্পনা করি, তাহলে রিসার্চ কোয়েশ্চেন গুলো হবে হচ্ছে ওই আমব্রেলার ওই যে ডান্ডা কিংবা হচ্ছে যে ওই যে মেটালিক যে ম্যাটেরিয়াল গুলো আছে যেগুলা আপনার একবার বন্ধ হয় একবার খোলে, এই টাইপের। অর্থাৎ ওই যে এই জিনিসগুলো না থাকলে কিন্তু দিন শেষে কোনো রকম আহ, মানে আর কি ছাতাটা কাজ করবে না আর কি। সো সিমিলারলি রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন অবজেক্টিভকে ভেঙে টুকরা টুকরা করি, সেই টুকরা টুকরা ভাগই হচ্ছে ওই রিসার্চ ওই স্টাডির রিসার্চ কোয়েশ্চেন। এবং আমরা যখন এই টুকরা টুকরা রিসার্চ কোয়েশ্চেনের উত্তর দিয়ে ফেলতে পারবো, তখন আলটিমেটলি আমার অবজেক্টিভ আর কি অ্যাচিভ হবে অথবা রিয়েলাইজ হবে। সেটা হোক সেটা এক্সপেরিমেন্টাল কিংবা ডিসক্রিপটিভ কিংবা হাইপোথিসিসের মাধ্যমে। তাহলে এই জায়গাটাতে যেটা মনে রাখতে হবে যে আমরা প্রথমে যেটা করলাম, আমরা আমাদের আর্গুমেন্টেশন অর্থাৎ প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করলাম,
প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করে সেটার সাথে আমরা লিঙ্ক আপ করব হচ্ছে আমাদের স্টাডি অবজেক্টিভ, এবং অবজেক্টিভের মধ্যে যদি পারি দুটো ভাগ রাখবো, জেনারেল এবং স্পেসিফিক। এরপরে আমরা আসবো হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন। তাহলে রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে যখন আমরা অবজেক্টিভকে টুকরা টুকরা করে ফেলবো, সেই টুকরা টুকরা ভাগই হচ্ছে এই রিসার্চ কোয়েশ্চেন। তো এখন অনেক সময় যেটা দেখা যায়, অনেকেই প্রশ্ন করে যে রিসার্চ কোয়েশ্চেনের সংখ্যা কয়টা হবে। আমার খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, ইট ডিপেন্ডস। কারণ আপনি আসলে কতটা ডেপথে যেতে চান কিংবা কতটা ডেপথে আপনি যেতে পারবেন, এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা এবং ক্যাপাবিলিটির বিষয়। সো ডিপেন্ডিং অন দ্যাট আপনি আসলে আপনার রিসার্চ কোয়েশ্চেনের সংখ্যা নির্ধারণ করবেন। তবে এই রিসার্চ কোয়েশ্চেনের সংখ্যা নির্ধারণ করার সময় যেটা সাবধান থাকতে হবে যে যেটা আপনার অবজেক্টিভ, সেই অবজেক্টিভের মধ্য থেকে যেন কোনো ইম্পর্টেন্ট কোনো এলিমেন্ট কিংবা ইম্পর্টেন্ট কোনো ইস্যু যেন আপনি মিস না করেন, সেটা অবশ্যই সাবধান থাকতে হবে আর কি। ঠিক আছে, ওকে। এবং একটা রুল অফ থাম্ব হচ্ছে, আমরা যখন রিসার্চ অবজেক্টিভ লিখি, রিসার্চ অবজেক্টিভ কিন্তু শুরু হয় একটা ভার্ব দিয়ে, টু, ফর এক্সাম্পল টু ইনভেস্টিগেট কিংবা টু অ্যাসেস, এইভাবে। অর্থাৎ একটা আর কি ভার্ব দিয়ে ইউজুয়ালি রিসার্চ অবজেক্টিভ শুরু হয় আর কি। ঠিক আছে, এবং এখানে দেখেন যে আপনার যে আর কি রিসার্চ কোশ্চেন এবং অবজেক্টিভ, দোজ শুড বি প্রিসাইজ, অ্যাচিভেবল অ্যান্ড অ্যালাইন উইথ দ্য মেথোডোলজি। অর্থাৎ আপনি এখানে যে অবজেক্টিভটা বলে যাবেন, সেই অবজেক্টিভটা আপনি কিভাবে অ্যাচিভ করতে চান কিংবা কিভাবে অ্যাচিভ করবেন কিংবা করেছেন, এইটা আপনাকে ব্যাখ্যা করতে হবে হচ্ছে থ্রু মেথোডোলজি চ্যাপ্টার। সো এই জন্যে আপনার এই ইয়ের সাথে, স্টাডি অবজেক্টিভের সাথে কিন্তু মেথোডোলজির একটা মানে আর কি হাই কানেকশন কিংবা হাই কোরিলেশন আছে। আপনি যে মানে আপনার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভকে আপনি ওই যে ভেঙে টুকরা টুকরা রিসার্চ কোশ্চেন করছেন, তাহলে এই রিসার্চ কোশ্চেনগুলো দিন শেষে গিয়ে আপনার মেথোডোলজিতে আপনি কোন ধরনের টুল ইউজ আর কি করবেন কিংবা করেছেন, কোন ইকুয়েশন কিংবা কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আপনি ইউজ করেছেন। আবার যদি কোয়ালিটেটিভ করেন, ইন দ্যাট কেস আপনার সেই কোয়ালিটেটিভের অ্যাপ্রোচ কি ছিল, এটা কি ফোকাস গ্রুপ ডিসকাশন ছিল, নাকি কি ইনফরমেন্ট ইন্টারভিউ ছিল, নাকি কেস স্টাডি ছিল, এই বিষয়গুলো সবই আপনার মেথোডোলজিতে ব্যাখ্যা করে আসতে হবে। এবং এইটা কানেকশন থাকবে হচ্ছে এই আপনার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের অবজেক্টিভের সাথে। সো যে জন্য এই জায়গাটাতে ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল যে অবজেক্টিভ গুলা আলটিমেটলি কিংবা অবজেক্টিভ আপনাকে প্রিসাইজ হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, এবং দিন শেষে মেথোডোলজির সাথে অ্যালাইনড হতে হবে আর কি। ওকে, সো আমরা প্রথমে যেটা করলাম যে প্রবলেম স্টেটমেন্ট, সেই প্রবলেম স্টেটমেন্টের পরে অবজেক্টিভ অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন। এরপরে আমরা যেটা করে থাকি যে এই আপনি যে রিসার্চটা করছেন কিংবা করার ইচ্ছা প্রকাশ করছেন, সেটা কেন ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সেটা কেন ইম্পর্ট্যান্ট, যেটাকে অনেক সময় বলা হয় হচ্ছে রেশনাল অফ দ্য স্টাডি। ঠিক আছে, সো এইটা কেন ইম্পর্ট্যান্ট, এই জায়গাটাতে আপনাকে যেটা করতে হবে যে ওই যে অলরেডি সিমিলার যে কাজগুলা হয়ে গিয়েছে, সেই কাজগুলার উপরে ওদের কাঁধে বন্দুক রেখে আপনি বলবেন যে আমার এই স্টাডিটা পার্টিকুলার অমুক ডাইমেনশন টাচ করবে, এবং এই স্টাডির মাধ্যমে আমরা এই কন্ট্রিবিউশন আর কি করার ইচ্ছা পোষণ করছি। ঠিক আছে, অর্থাৎ বেসড অন দ্য প্রিভিয়াস রিসার্চ এবং ওই যে গ্যাপ, আমরা তো অলরেডি প্রবলেম স্টেটমেন্টের সময় এই গ্যাপ নিয়ে কাজ করেছি,
নেভারদালেস আমাদের রিসার্চটাকে, এটা হচ্ছে কিছুই নাই, এটা হচ্ছে আপনি আপনার রিসার্চকে মার্কেটিং করবেন। মার্কেট করার জন্য আপনাকে রিডারকে বলতে হবে যে আমার এখানে আসলে মানে আর কি কেন এটা ইম্পর্টেন্ট, আমার এই রিসার্চটা কেন ইম্পর্টেন্ট, সেটা আপনি হচ্ছে বেসড অন দ্য এক্সিস্টিং রিসার্চ, এবং সেটা থেকে যদি কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন থাকে, প্র্যাকটিক্যাল এভিডেন্স থাকে, ওই এভিডেন্সের সাথে কানেক্ট করে আপনি আপনার রিসার্চের যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সটা জাস্টিফাই করার চেষ্টা করবেন আর কি পরের ভাগে। ঠিক আছে? আচ্ছা, আবারও সেই জিনিস চলে আসছে যে অনেক সময় আমরা লেখার সময় আমরা টু ভেগ কিংবা টু ব্রড ওয়েতে আর কি উপস্থাপন করার চেষ্টা করি। এখন বিষয়টা হচ্ছে যে আপনার রিসার্চটা কেন ইম্পর্টেন্ট, আপনি যখন এই জাস্টিফাই করতে যাবেন, অনেক সময় যদি আমরা এরকম স্টেটমেন্ট চাই যে অ্যাজ ইফ লেখাটা এরকম যে গায়ের জোরে যে আমার এই রিসার্চটা আর কি ইম্পর্টেন্ট। তা আমার এই রিসার্চটা কেন ইম্পর্টেন্ট সেই ব্যাখ্যাতে আমরা আর যাই না, আমি শুধু বারবার ওই যে ভাঙা কলের গানের মতো বাজাতে থাকি যে আমার এই রিসার্চটা ইম্পর্টেন্ট, আমার এই রিসার্চটা ইম্পর্টেন্ট। তো ডেফিনেটলি আপনার রিসার্চটা যে ইম্পর্টেন্ট না সেটা আমরা বলছি না, কিন্তু কেন ইম্পর্টেন্ট, কোন ডাইমেনশন থেকে ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইউ নিড টু এক্সপ্লেইন দোজ উইথ প্রপার জাস্টিফিকেশন। ঠিক আছে? এবং মানে যখন আপনারা এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা লিখবেন, একেবারে প্রথমেই আপনার আসলে সবকিছু যেটা মাথায় আসে কিংবা যেটা মনে হয় প্রাসঙ্গিক, আপনি সবকিছুই লিখে যাবেন। পরবর্তীতে যখন আপনি ফাইনালি ফাইন টিউন করবেন, অর্থাৎ আপনার থিসিসটা যখন আপনি ফাইনালি শেপ আপে আনবেন, তখন দেখা যাবে যে আপনি আপনার এই ইন্ট্রোডাকশনের যদি কোনো এক্সট্রা কোনো কথা এখানে থাকে, আননেসেসারি যদি কোনো স্টেটমেন্ট কিংবা ইস্যুজ এখানে চলে আসে, আপনি তখন সেগুলোকে ফিল্টার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু প্রথমে আপনি ইউ নিড টু রাইট নিয়ারলি এভরিথিং, যেটাকে আমরা বলি জিরো ড্রাফট। ঠিক আছে? ওকে, সো আপনাদের তরফ থেকে কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমি আরেকটা স্লাইড একটু দেখাবো, আরেকটা স্লাইড আমি একটু দেখাবো। ওকে, সো আমরা যদি স্যার, একটা জি বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমরা যখন আমার আমার স্টাডির জাস্টিফিকেশনটা দেখাবো ইম্পর্টেন্স অফ দ্য স্টাডির মধ্যে, তখন কি আমরা অন্য লিটারেচারের গ্যাপটা মেনশন করে বলবো যে এখানে গ্যাপ আছে বিধায় আমার স্টাডিটা ইম্পর্টেন্ট? এখন ওখানে যে গ্যাপ আছে সেইটা আপনার এই প্রপোজড স্টাডিটার সাথে কিভাবে রিলেটেড, এই জিনিসটা এখানে ব্যাখ্যা করতে হবে। অবশ্যই প্রিভিয়াস লিটারেচারের তো অবশ্যই রেফারেন্স আনতে হবে, কিন্তু ওই গ্যাপটা আপনার এই স্টাডির সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ সেটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। ওকে, সো আমরা যদি জি সিম্পলি স্যার, বুঝছি। সামারি করি এবং আমাদের যে কি টেক অ্যাওয়েজ, সেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আসলে যেটা করি যে যখন আমরা প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করি কিংবা ড্রাফট করি, যে কি দরকার, এক্সিস্টিং অ্যাপ্রোচটা কি, এবং এক্সিস্টিং অ্যাপ্রোচে আসলে কোথায় গ্যাপটা আছে, এবং এই গ্যাপটা আসলে আমরা যেহেতু সায়েন্টিফিক ডকুমেন্ট লিখছি, তাহলে আমরা আসলে সায়েন্টিফিক গ্যাপই খুঁজবো ওখানে। ঠিক আছে? সো সায়েন্টিফিক গ্যাপ কি আছে, যখন আমরা এই বিষয়গুলা আর কি প্রপারলি ইনকর্পোরেট করব, ইন দ্যাট কেস আমার আসবে হচ্ছে হোয়াট ইজ ইয়োর প্রপোজাল, অর্থাৎ আমার যে অবজেক্টিভ সেটা আসলে এই সায়েন্টিফিক গ্যাপটা ফিল আপ করার জন্য কোন ধরনের কন্ট্রিবিউশন নিয়ে আসতে চাচ্ছে এই স্টাডিতে। ঠিক আছে? অর্থাৎ ইন্ট্রোডাকশনের কিন্তু বড় অংশ এবং ইম্পর্টেন্সের জায়গা থেকে খুবই একটা ভাইটাল জায়গা হচ্ছে আপনার ওই প্রবলেম স্টেটমেন্ট।
অর্থাৎ কেন এটা প্রবলেম সেটা আপনি কিভাবে কনভিন্স করবেন কিংবা কিভাবে আপনি ড্রাফট করবেন। তবে আমার একটা পরামর্শ এইরকম যে আমরা যখন এই জাতীয় প্রবলেম স্টেটমেন্ট লিখি কিংবা ড্রাফট করার চেষ্টা করি, আপনি হচ্ছে আগে জেনারেল কিংবা গ্লোবাল কনটেক্সট থেকে শুরু করবেন। গ্লোবাল কনটেক্সট থেকে শুরু করে আপনি আস্তে আস্তে ন্যারো ডাউন করবেন। ন্যারো ডাউন করে আপনি আপনার আপনার যদি কোনো স্পেশাল আর কি টার্গেট থাকে, তাহলে ওই স্পেসিফিক লোকেশনে আপনার নেমে আসতে হবে। অর্থাৎ আপনি এটাকে একটা ফানেলের মতো চিন্তা করতে পারেন। ফানেলের উপর দিক যেরকম ওয়াইড থাকে, এইটা যত নিচের দিকে আসে তত হচ্ছে ছোট হয়। সো সিমিলারলি আপনি আপনার এই প্রবলেম স্টেটমেন্ট তৈরি করার সময় যেটা করতে পারেন, যে প্রথমে একটা ওয়াইডার জায়গা থেকে শুরু করতে পারেন, যেটা ধীরে ধীরে আপনার এটা ন্যারো ডাউন হয়ে দেন সেটা রিজিয়নাল স্পেসিফিক কিংবা লোকেশন স্পেসিফিক জায়গায় চলে আসতে পারে আর কি। ঠিক আছে? আচ্ছা, আহ লাল কালিতে 3টা উদাহরণ দেওয়া, মানে স্টেটমেন্ট, যে মাই কান্ট্রি সাফার্ড ফ্রম সিভিয়ার ফ্লাডিং। এটা আসলে ইট মে বি ইম্পর্টেন্ট বাট ইটস ভেইগ। ঠিক আছে? পুরো কান্ট্রি তো নিশ্চয়ই আর সিভিয়ার ফ্লাডিং এ যাওয়ার সম্ভাবনা নাই জেনারেলি। ঠিক আছে? তারপর ধরেন উই ডু নট হ্যাভ ফ্লাড ফোরকাস্টিং সিস্টেম ইন আওয়ার কান্ট্রি, দিস স্টাডি অ্যাপ্লাইজ এ হাইড্রোলজিক মডেল ইন মাই স্টাডি এরিয়া। সেই 3টা স্টেটমেন্ট কিন্তু আলটিমেটলি খুবই ছন্নছাড়া টাইপের, এবং এখানে কোনো আপনার এই যে সায়েন্টিফিক রাইটিং লেখার যে আর্ট, কোনো আর্টই এইখানে আসলে রেপ্লিকেট করা হয়নি। ঠিক আছে? এখন আমি কিছু উদাহরণ দেখাচ্ছি, আমি এই ফাইলটা শেয়ার করে দিব আপনাদের সাথে। ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখানে কিছু ফ্রেজ আছে যে আপনি যখন আহ, আপনার প্রবলেম স্টেটমেন্ট তৈরি করতে যাবেন তখন এই টাইপের আর কি আহ, কিছু ঢং কিংবা কিছু অ্যাপ্রোচ আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? দেন আপনি যখন অবজেক্টিভ যখন লিখবেন তখন হচ্ছে এই ঢঙে আপনি লিখতে পারেন আর কি। তারপরে আপনার আহ, আচ্ছা, অনেক সময় যেটা দেখা যায়, আমি দুটো দুটো পয়েন্টের কথা আসলে বলা আহ, উচিত বলে আমি মনে করছি। যে ইন্ট্রোডাকশনের শেষে অনেক সময় দেখা যায় যে একটা ব্রেকডাউন দিয়ে দেয়া হয় যে এই থিসিসে আসলে কতগুলো চ্যাপ্টার আছে এবং কোন চ্যাপ্টার আসলে কি দেখাচ্ছে। আপনি ছোট ছোট প্যারাগ্রাফে প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যাপারে একটা ধারণা দিয়ে দিতে পারেন আর কি এই রিডারকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে অনেক সময় যেটা দেখা যায় যে অনেকে লিমিটেশন দিয়ে দেন ইন্ট্রোডাকশনের মধ্যে। তো যেটা মাথায় রাখতে হবে যে আপনার এটা যখন অ্যাসেস হবে, সে তো আপনার প্রতিপক্ষ। তো সেই প্রতিপক্ষকে আপনি যদি আগে ভাগে আপনার দুর্বলতার কথা যদি জানিয়ে রাখেন, তাহলে কি আপনি যুদ্ধে জিততে পারবেন? পারবেন না। এই জন্যে আমার পরামর্শ হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে লিমিটেশন দেওয়ার দরকার নাই। এখন আপনি বলতে পারেন যে তাহলে লিমিটেশন কোথায় দিব? যে অবশ্যই আপনি লিমিটেশন দিবেন, কিন্তু এই লিমিটেশনটা আপনি দিবেন হচ্ছে কনক্লুশন চ্যাপ্টারের শেষ প্যারাগ্রাফে। এবং এই লিমিটেশনটাকে আপনি আসলে লিমিটেশন হিসেবে উল্লেখ করবেন না, রাদার খুবই পজিটিভ টোনে ইউজ করবেন। কিভাবে? যে আপনারা সাধারণত লিমিটেশনে যে সমস্ত কথাবার্তা লেখেন তার কিছু জেনেরিক উদাহরণ দেই, যে টাইম মানে মানে আর কি প্রপার টাইম ছিল না, বাজেট কনস্ট্রেন্ট ছিল, ক্লাসের প্রেশার ছিল, অমুক প্রেশার ছিল। তো এইগুলো আসলে
মানে আর কি কি বলা যায় যে এগুলা তো আসলে একাডেমিয়ার পার্ট, তো এগুলা থাকবে। সো যেহেতু থাকবে, আমাদেরকে এমন কোনো কিছু কথা বলতে হবে যেটা লজিক্যাল হবে এবং যেটা আসলে একাডেমিক যে ঢং, সেই ঢঙের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে ঢংটা কি? ঢংটা হচ্ছে যে আমরা যখন কনক্লুশনের একেবারে শেষ প্যারাগ্রাফে চলে যাব, আমরা পজিটিভ টোনে লিখব। কিভাবে পজিটিভ টোনে লিখব? যে ওয়েল, আমরা এই স্টাডিতে, এটা তখন অবজেক্টিভের সাথে একটু কানেক্ট করতে হবে যে আমরা এই স্টাডির এই অবজেক্টিভের মাধ্যমে এই এই জিনিস দেখেছি। অলরাইট। হাউএভার হাউএভার এর বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে যেটা আমরা এই স্টাডিতে কনসিডার করিনি কিংবা এই স্টাডিতে ইনকর্পোরেট করিনি। তার মানে কিন্তু আপনি কিন্তু আপনার যেটা লিমিটেশন কিংবা উইকনেস, আপনি কিন্তু পজিটিভ টোনে বলতেছেন। ভালো কথা। এইটুকু বলার পরে আপনাকে যেটা করতে হবে যে দেয়ারফর আর কি ফিউচার স্টাডিজ ক্যান অ্যাড্রেস দিজ আনটাচড ইস্যুস। সো তার মানে আমি আমার লিমিটেশনটা পজিটিভ টোনে বললাম। পজিটিভ টোনে বলার পরে আমি আলটিমেটলি এইটা ফিউচার স্টাডির ঘাড়ে চাপিয়ে দিলাম। সো আমি কিন্তু মোদ্দা কথা অস্বীকারও করলাম না, আবার পুরোপুরি দায়ও নিলাম না। আমি জাস্ট একটা ট্রিকি ওয়েতে, এবং উইচ ইজ লেজিটিমেটেড, এটা একাডেমিয়াতে লেজিটিমেটেড, আমি কিন্তু ফিউচার সিমিলার স্টাডির ঘাড়ে এই জিনিসগুলা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে। সো যে জন্য আমার পরামর্শ হচ্ছে যে আমরা যদি লিমিটেশন ইন্ট্রোডাকশনে দিয়ে ফেলি, ইন দ্যাট কেস রিস্ক হচ্ছে ওই জায়গায় যে আমি আমার প্রতিপক্ষকে আমার দুর্বলতা আগেই জানিয়ে দিলাম আর। অলরাইট। ওকে, সো আমি আসলে এইখানে বেশ কিছু স্যাম্পল আছে, আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি আজকের সেশনের পরে। ওকে, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন কিংবা কোয়েরি থাকলে একটু বলেন, আমরা সেটা করে আমরা লেটস সুইচ টু এন্ডনোট। কোনো কোয়েরি কিংবা কোনো ক্লারিফিকেশন? ওকে, তাহলে আমরা এন্ড নোটে চলে যাই। সো এন্ড নোটে আপনারা যে সফটওয়্যারটা নামিয়েছেন সেটা আগে একটু ইনস্টল করে নিতে হবে। তো সেটা ইনস্টল করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, স্যার আবারও সেম সমস্যাটাই হয়েছে, আসলে কেউ হয়তো ডিলিট দিয়েছে ফোল্ডার থেকে। একটু কাইন্ডলি যদি আবার ম্যানেজ করতেন স্যার। ওকে একটু চেক করেন। অলরেডি এটা আপলোড হয়ে গিয়েছে। সো আমি একটু দেখাচ্ছি। জি স্যার, আপলোড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ, আপলোড ওকে হয়েছে। স্যার। তো যেটা করতে হবে যে এর মধ্যে 3টা ফাইল আছে, ঠিক আছে? 3টা ফাইল আছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনারা যদি এমএস ওয়ার্ড যদি আপনাদের ওপেন থাকে, সবাই আগে এমএস ওয়ার্ড আগে বন্ধ করে নেন। দেন আপনারা যেটা করবেন, আপনারা এই 3টা ফাইল কপি করে কোনো একটা জায়গায় রাখেন। রেখে প্রথমে হচ্ছে এই যে .exe এই ফাইলটা ইনস্টলেশন করবেন, এবং ওখানে আপনার কাছে চাইবে যে আপনি কি ট্রায়াল ভার্সন চান নাকি লাইসেন্স ভার্সন চান। তো ওখানে আপনি ট্রায়াল ভার্সনে ট্রায়াল ভার্সন হিসেবে আপনি এটাকে ইনস্টল করবেন। ওকে, আচ্ছা, ইনস্টল করার পরে যখন এটা ইনস্টল হয়ে গেল, তখন এই ক্র্যাকের মধ্যে আরেকটা ফাইল আছে। এই ক্র্যাক ভার্সনটা আপনি যেটা করবেন, এইটা কপি করে আপনার সি ড্রাইভে, যেখানে এন নোটের ফোল্ডার, সেই এন নোটের ফোল্ডারের মধ্যে পেস্ট করে আসতে হবে। তখন আপনার যেটা ট্রায়াল ভার্সন ছিল, সেই ট্রায়াল ভার্সনটা আর তখন সেটা আর কি আপনার ট্রায়াল থাকবে না, ইয়ে হয়ে যাবে আর কি, রেগুলার ভার্সন হয়ে যাবে। ওকে, তাহলে আগে একটু ইনস্টল করে নেন, এবং এটা ইনস্টলেশন শেষ হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে এমএস ওয়ার্ড ওপেন করবেন, এবং এমএস ওয়ার্ড ওপেন করে উপরে দেখবেন যে এন্ড নোটের একটা মেনু, মানে একটা ট্যাব আসবে আর কি। সেটা চেক করে নেবেন, যদি আসে তার মানে আপনার এন্ড নোট ইন্টিগ্রেশন এবং ইনস্টলেশন এবং ইন্টিগ্রেশন ঠিক আছে। আদারওয়াইজ কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে আর কি। ওকে, আমরা জাস্ট 2 মিনিট সময় নিয়ে আপনারা এর মধ্যে এটা করে ফেলেন, তারপরে আমি ডেমনস্ট্রেশনে যাচ্ছি। স্যার এই সফটওয়্যারটা কি স্যার মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন হিসেবে কাজ করবে নাকি স্যার? না না না, এক্সটেনশন ঠিক না। রেদার কি বলা যায়, একটা মানে আর কি, টুল আহ, আলাদা? মানে আলাদা একটা, ওই যে আমরা অ্যাড অনস করি না, অ্যাড অনস স্যার। হিসাবে এটা থাকবে আর কি। আচ্ছা। কেউ একজন ক্র্যাক ফাইলটা হয় ডিলিট করেছে অথবা কাট করে নিয়েছে।
ওকে, সো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। তো আমরা যেটা করব যে এন্ড নোট হচ্ছে বেসিক্যালি আমাদের একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটা আমরা আমাদের থিসিসে বিশেষ করে সাইটেশনের ক্ষেত্রে এবং রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা আর কি ইউজ করব। তো আমি আজকে এখানে আসলে এন্ড নোটের সাথে কিভাবে কাজ করে সেটা দেখাবো, বাট ইট ডাজেন্ট মিন যে এইটাই একমাত্র টুল কিংবা এইটাই একমাত্র সফটওয়্যার রেফারেন্সিং এবং সাইটেশনের জন্য। এখন কিন্তু অনেক ফ্রি আর কি এই জাতীয় টুল আছে, তার মধ্যে একটা হচ্ছে মেন্ডেলি একটা আছে, জোটেরও একটা আছে। সো বিষয়টা হচ্ছে যে আপনি যেটাতে মানে আর কি কমফোর্ট ফিল করেন আপনি সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই, কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে অমুকটাই ইউজ করতে হবে। আমি এন্ড নোট ইউজ করি কারণ আমি হচ্ছে এন্ড নোটের সাথেই আর কি অভ্যস্ত। 2007 সাল থেকে আমি এন্ড নোট ইউজ করি এবং আমার এন্ড নোটের ওপরে অ্যাডভান্স লেভেলের ট্রেনিংও আমি নিয়েছি। আমি টেমপ্লেট বানাতে পারি এবং যদি কাস্টমাইজ কোনো কিছু তৈরি করা লাগে সেটাও আর কি আমি বানাতে পারি। তো এই জন্য আমি আসলে কি বলা যায় মানে এন্ড নোটটা দেখাই, যেহেতু আমি এটাতে মোটামুটি স্পেশালিস্ট। কিন্তু এই যে রেফারেন্সিং বা সাইটেশনের জন্য ইউ ক্যান অলসো ইউ আর ফ্রি টু চুজ এনি অফ দ্য ফ্রি ভার্সন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমরা যখন ইয়ে করি অর্থাৎ লাইব্রেরিটা তৈরি করি, এই লাইব্রেরিটা আমাদের ওই লিটারেচার রিভিউতেও লাগবে, প্লাস আমার আর কি অন্য কাজেও আর কি লাগবে। তো যখন আমরা এই কাজটা করি আলটিমেটলি আমাদের তো আনফরচুনেটলি আপনার ওয়ার্ল্ডের একেবারে টপ যে দুইটা সার্চ ইঞ্জিন, একাডেমিক লেভেলের যে মমিরা সার্চ ইঞ্জিন, মিম আপু আপনার ক্যামেরা তো যেটা একেবারে টপ লেভেলের সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনে আমাদের আসলে আনফরচুনেটলি অ্যাক্সেস নাই। এটার একটা নাম হচ্ছে স্কোপাস, আমার অবশ্য অ্যাক্সেস আছে পার্সোনাল, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আর আরেকটার নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। ঠিক আছে, তো আহ, তার মধ্যে আর কি মোরলেস আর কি দুইটাই সিমিলার টাইপের এবং দুইটাই হচ্ছে একজন আরেকজনের রাইভাল। তো দুইটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আর কি ওয়েল রিকগনাইজড। তো আমাদের আলটিমেটলি যেহেতু এই জায়গাটাতে অ্যাক্সেস নাই, তো আমাদের কি আছে, আমাদের প্রথমত গুগল স্কলার আছে। সো লেটস সে ফর এক্সাম্পল, ধরেন আমি একটু টেস্ট করি। আমি ধরেন সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি, এইটার উপরে আমি আমার থিসিসটা। ঠিক আছে, তাহলে সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি লিখে আমি যখন সার্চ দিচ্ছি, দেখেন 0.12 সেকেন্ডের মধ্যে সে নিয়ারলি আমাকে 3.5 মিলিয়ন রেফারেন্স দিয়ে দিচ্ছে, তাই তো? 3.5 মিলিয়ন। এবং মজার যে বিষয়টা, গুগল স্কলারে কিছু কাস্টমাইজেশন করা যায়, কিন্তু মূল যে সমস্যাটা হয় এখানে প্রচুর অযাচিত ডকুমেন্ট আপনি পাবেন, যেটা আসলে একাডেমিক ডকুমেন্ট না, কিংবা যেটা আসলে একাডেমিক্যালি ক্রেডিটেবল ডকুমেন্ট না। আচ্ছা, একাডেমিক্যালি ক্রেডিটেবল ডকুমেন্ট কি? আপনারা হয়তোবা নাম শুনে থাকবেন প্রিডেটরি জার্নাল। তো এই প্রিডেটরি জার্নালে যেগুলো পাবলিশড হয় সেইগুলাকে আপনি আসলে কনসিডারেশনে নিতে পারবেন না, এবং না নেওয়াটা আপনার জন্য সেফ। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র যারা রেপুটেড পাবলিশার, সেই রেপুটেড পাবলিশারের মাধ্যমে পাবলিশড হওয়া ডকুমেন্ট গুলাকেই আমরা আসলে ইয়ে করব, আমরা আর কি নিব। ঠিক আছে, ওকে। তো আমরা আসলে আহ, আমরা তাহলে একটু গুগল স্কলার থেকে অন্য জায়গায় যাব। আমরা হচ্ছে সায়েন্স ডাইরেক্টে যাব, যেটাকে আমরা এলসেভিয়ার বলে জানি। আমরা টেইলর অ্যান্ড ফ্রান্সিসে যাব, আমরা স্প্রিঞ্জারে যাব, আর আমরা উইলিতে যাব। এর বাইরেও কিন্তু আছে, এর বাইরে ধরেন সেজ আছে,
অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিশার্স আছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি পাবলিশার্স আছে, ঠিক আছে। সো মানে ওখানেও আপনি যদি দরকার হয় যেতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো ভালো কথা। তো আমি যেরকম গুগল স্কলারে দেখিয়েছিলাম যে সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি, আমি এখন সায়েন্স ডাইরেক্ট অর্থাৎ এলসেভিয়ারে এসে আমি আসলে ওই একইভাবে আর কি সার্চ দিব যে সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি। ওকে, আচ্ছা। সার্চ দেওয়ার পরে সে আমাকে আসলে বেশ কিছু রেজাল্ট এখানে এনে দিবে। এবং এইখানে মজার যে বিষয়টা, সায়েন্স ডাইরেক্টে আমি কিন্তু ইচ্ছা করলে এখানে ফিল্টার করতে পারবো। এই দেখেন এখানে সাল ওয়াইজ আছে, আর্টিকেলের টাইপ অনুযায়ী আছে, এটা কি রিসার্চ আর্টিকেল নাকি এটা রিভিউ, এইভাবে নাকি এটা এনসাইক্লোপিডিয়া নাকি বুক চ্যাপ্টার নাকি কনফারেন্স অ্যাবস্ট্রাক্ট, এইভাবে দেওয়া আছে। তারপরে ব্রড লাইনে আপনি দেখতে পারেন যে আপনি যদি সোশ্যাল সায়েন্সের যদি খোঁজেন, কিংবা সরি এখানে হচ্ছে জার্নালের নাম দেওয়া, এখানে সব জার্নালের নাম দেওয়া, আপনি পার্টিকুলারলি জার্নাল হিসাবে খুঁজতে পারেন। আর যদি সাবজেক্ট এরিয়াতে আসেন, সেই সাবজেক্ট এরিয়াতে দেখেন যে মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এইভাবে ভাগ করা আছে। দেন ফাইনালি এটা কি আপনি ইংলিশে চান না স্প্যানিশে চান নাকি ফ্রেঞ্চে চান, এইভাবে ভাগ করা আছে। তো ভালো কথা। আপনি যেটা করবেন যে আপনার মানে আমরা সাধারণত যেভাবে আর কি ইয়ে করি, মানে আর কি ফিল্টারিং করি, আমরা মোটা দাগে দুইটা জিনিস নেই, রিভিউ আর্টিকেল নেই আর রিসার্চ আর্টিকেল নেই। এবং নিলে, আচ্ছা সরি, তার আগে আমরা দেখে আসি, যখন আমি এটা দিয়ে সার্চ দিয়েছিলাম সে কিন্তু আমাকে 1,04,618টা ডকুমেন্ট এনে দিয়েছিল। আমি যখন রিভিউ আর্টিকেল এবং রিসার্চ আর্টিকেলে দিলাম তখন ওই সংখ্যাটা কমে কিন্তু 84,730-এ চলে আসলো, ঠিক আছে। স্টিল আমি যদি আরো আর কি ন্যারো ডাউন করতে চাই, আমি ধরেন সোশ্যাল সায়েন্স দিলাম, সোশ্যাল সায়েন্স দিলে এখন হচ্ছে যে 23,378। স্টিল দিস ইজ হিউজ। আমরা আসলে এতগুলা ডকুমেন্ট রিভিউ আর কি করার মতো স্কোপ আমাদের হাতে নাই। তখন আমরা যেটা করি যে আমরা একটু অ্যাডভান্স সার্চে যাই, কিংবা আমরা যেটা বলি যে ধরেন আমি সোশিও ইকোনমিক ভালনারেবিলিটি সার্চ করব কোস্টাল বাংলাদেশে, তাহলে আমি কোস্টাল বাংলাদেশে এটা যোগ দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে ইন কোস্টাল বাংলাদেশ এটা দিলে ওই 23,000 যেটা আসছিল, এইবার দেখেন অনলি 1,699টা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে। সো এইখান থেকে আপনাকে এখন যেটা করতে হবে মানে আর কি আপনার সিলেক্ট করা লাগবে যে আপনি কোনগুলাকে আপনার লিটারেচারের মধ্যে নেবেন, ঠিক আছে। এবং কোনগুলাকে আপনি নেবেন, ফর এক্সাম্পল এই যে যদি এই যে সবুজ বাটন থাকে ওপেন অ্যাক্সেস, ইট মিনস এইটা আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনার অ্যাক্সেস আছে এটা, ঠিক আছে। এই যে ভিউ পিডিএফ তারপরে ডাউনলোড পিডিএফ। আর যেটাতে ওই ওপেন অ্যাক্সেস নাই, ফর এক্সাম্পল এর পরেরটাই যে অ্যানালিসিস অফ হিউম্যান ভালনারেবিলিটি টু সাইক্লোনস এন্ড স্টর্ম সার্জেস বেসড অন ইনফ্লুয়েন্সিং ফিজিক্যাল এন্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, এইটা আবার আপনার ওপেন অ্যাক্সেস না, ঠিক আছে। সো যখন এটা ওপেন অ্যাক্সেস থাকবে না তখন আমরা যেটা করি, হয় সাইহাব, নাইলে গুগল স্কলার, নাইলে রিসার্চ গেট, অর্থাৎ বিভিন্ন যে ধরনের গেটওয়ে আছে সেই গেটওয়ে দিয়ে আমরা এইগুলাকে আর কি রিচ করার চেষ্টা করি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন মূল যে প্রশ্নটা, যে তাহলে আমরা ফর এক্সাম্পল এখান থেকে ধরেন আমরা 5টা ইয়ে নিব আর কি, প্রথম 5টা রিসার্চ আর্টিকেল আমরা আর কি আমাদের কনসিডারেশনের জন্য নিব আর কি। তো এখানে একটা অপশন আসার কথা কিন্তু আসতেছে না, যে বাম পাশে টিক মার্কস দেওয়ার,
আচ্ছা, আমরা একটু প্রথম থেকে ধরে আসি। না, এটা এখন সে দিচ্ছে না। 1 মিনিট, আমি আরেকটা একটু ক্রস চেক করে আসি আরেকটা জায়গা থেকে। হুম। ওকে, আমার আমার উইন্ডো দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। ওকে, তাহলে আমরা ওই যে 1699টা পেয়েছিলাম। এখন দেখেন, এই যে এখানে কিন্তু কিছু চেক বক্স চলে আসছে। আচ্ছা, ওই যে জন্য ওই আরেকটা ব্রাউজারে কাজ করেনি, আপনাকে আসলে এই সাইন আপ করতে হবে। অর্থাৎ এই সায়েন্স ডাইরেক্টে সাইন আপ করলে আপনি আর কি অ্যাক্সেস পাবেন আর কি। ঠিক আছে, তখন এই বক্সগুলো অ্যাপিয়ার হবে। এখন ধরেন আমরা এই 4টা পেপার আমরা নিব আর কি। সো এই 4টা আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে এক্সপোর্ট একটা কি দেখছেন, এক্সপোর্ট করব এখান থেকে। ভালো কথা। এখন আমরা আমি যখন 4টা লিখে এক্সপোর্টে সিলেক্ট করলাম, তখন আমাকে 4 রকম অপশন দিল যে আমি কোন ফাইল ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করতে চাই। রেফওয়ার্কস, এক্সপোর্ট সাইটেশন টু আরআইএস, এক্সপোর্ট সাইটেশন টু বিবটেক্স, এক্সপোর্ট সাইটেশন টু টেক্সট। আচ্ছা, যারা এখানে যদি এরকম কেউ থাকেন যে লাটেক্স ইউজ করেন, লাটেক্সের জন্য বিবটেক্স লাগে আর কি। আর অন্যান্য ক্ষেত্রে আমরা হচ্ছে আরআইএস এই ফরম্যাটটা আমরা ইউজ করি আর কি। তাহলে আমি এখানে চুজ করলাম যে এক্সপোর্ট সাইটেশন টু আরআইএস। ও কিন্তু ওইখানে জমা হয়ে গেল। ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমার ডাউনলোড ইয়েতে জমা হলো আর কি। আচ্ছা, সিমিলারলি আমরা যেটা করতে পারি, আমরা এতক্ষণ সায়েন্স ডাইরেক্টে ছিলাম। আহ এইবার আমরা, সরি, ওকে, আমি এবার যাব হচ্ছে সায়েন্স ডাইরেক্ট থেকে টেইলর অ্যান্ড ফ্রান্সিস। ওখানেও গিয়ে আমি লিখবো যে সোশিও ইকোনমিক vulnerability in coastal বাংলাদেশ। সো এটা দিলেও যেটা দেখা যাবে যে আমাকে ও একটা লিস্ট দিবে, বিশাল একটা লিস্ট দিবে। সেই লিস্টের মধ্যে থেকে আলটিমেটলি আমাকে হয়তো আমি যেটা যেটা চাই সেইভাবে আমি এখান থেকে আবার ফার্দার ফিল্টারিং করতে পারি। তো এখন ফর এক্সাম্পল আমি যদি আর্টিকেল চুজ করি, আর্টিকেল চুজ করার পরে সে আমাকে ধরেন দিল। দেওয়ার পরে ফর এক্সাম্পল আমি এই 2টা আর্টিকেল আর কি, দুইটা আর্টিকেলের ইনফরমেশন আমি আসলে নিতে চাই। ইন দ্যাট কেস আগে যেরকম ছিল এক্সপোর্ট, এখানে হচ্ছে ডাউনলোড সাইটেশনস। ডাউনলোড সাইটেশনে দিলে আমাকে আবার ওই একই জিনিস দিবে যে আমি কিভাবে কোন ফরম্যাটে এইটা ডাউনলোড করতে চাই। আমি যখন ডাউনলোডে দিব আলটিমেটলি আমার ইয়েতে চলে যাবে, আমার মানে আর কি ডাউনলোডের যে ফোল্ডার আছে আমার ডেস্কটপে, ওইখানে অটোমেটিক্যালি ও জমা হয়ে যাবে আর কি। আচ্ছা, সিমিলারলি আমরা যখন স্প্রিঞ্জারে আসব, তখনও একইভাবে আসবে যে ধরেন
আমাকে বিশাল একটা লিস্ট দিয়েছে যে আমি আর্টিকেল, রিসার্চ আর্টিকেল হিসাবে দেখতে চাই। আচ্ছা, তবে এইখানকার একটা যেটা চ্যালেঞ্জ, এই যে আমার অলরেডি বেশ কিছু জায়গার ফুল অ্যাক্সেস অলরেডি আছে আর কি, কিন্তু আমাকে এর আগে যেরকম আমি ইয়ে দিয়ে চুজ করতে পেরেছিলাম, অর্থাৎ সিলেক্ট করতে পেরেছিলাম, সেই জিনিসগুলো এখানে নাই। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে ওই লিঙ্কে ঢুকবো। লিঙ্কে ঢুকে আমরা যেটা করব যে আমরা খুঁজবো যে বিবলিওমেট্রিক কিংবা সরি, এই যে এই কথাটা খুঁজবো, সাইট দিস আর্টিকেল, সাইট দিস আর্টিকেল। এটার উপর কার্সর নিলেই হচ্ছে কার্সরের শেপ চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে দেখেন সাইট দিস আর্টিকেল এবং ডাউনলোড সাইটেশন, ডাউনলোড সাইটেশনে দিলে আলটিমেটলি আমার এটা ডাউনলোড হয়ে যাবে এবং বাই ডিফল্ট এটা RIS এই ফরম্যাটেই হচ্ছে ডাউনলোড হবে। আচ্ছা, এইবার আমি যদি উইলিতে আসি, আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন তো? একটু কনফার্ম করেন। জি স্যার। ওকে, আমরা উইলিতে আসলাম। উইলিতে এসে আমরা আবার সার্চ দিলাম। সার্চ দিলে সার্চ রেজাল্ট আমাকে একইভাবে আর কি দেখালো। আমি এখানে ধরেন জার্নালস দিলাম, ভালো কথা, এবং এর মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে। ওই আমরা আগে যেরকম দেখে এসেছিলাম, আমরা যদি মনে করি যে পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে নিব, আমরা শুধুমাত্র সেই জায়গা থেকেও আর কি নিতে পারি। এনিওয়ে, সো ফর এক্সাম্পল আমি এই পেপারটা চুজ করলাম। চুজ করার পরে উইলিতে যেটা করতে হবে, আপনারা এই টুলসের খোঁজ করবেন। টুলসে ক্লিক করলে এই যে এক্সপোর্ট সাইটেশনস, তাহলে আমার এলসেভিয়ারে যেটা ছিল ডাইরেক্ট এক্সপোর্ট, আমার T&F এ ছিল এক্সপোর্ট সাইটেশনস, স্প্রিঞ্জারে ছিল সাইট দিস আর্টিকেল, আর আমি যখন উইলিতে আসলাম তখন হচ্ছে আমার এক্সপোর্ট সাইটেশন। আমি যখন এক্সপোর্ট সাইটেশনে দিচ্ছি তখন ও বলবে যে আমি কিভাবে আর কি চাই, আমরা RIS দিব এবং ডাইরেক্ট দিব, দিয়ে ডাউনলোডে দিলে ও আমার ইয়েতে ডাউনলোডেড হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি আমরা ফলো করতে পেরেছি? জি স্যার। ওকে, এইবার আমরা হচ্ছে সেই এন্ড নোটে যাব। আপনারা একটু দেখবেন যে আপনাদের এন্ড নোট ঠিক মতো আর কি ইনস্টলেশন হয়েছে কিনা এবং এন্ড নোট ওপেন হচ্ছে কিনা। স্যার যে ফাইলটা দিয়েছিলেন ওইটায় হচ্ছে সেই 3টা ফাইল নেই। 3টা ফাইল নাই, এর একটা কারণ হচ্ছে কেউ একজন হয় ফাইলটা ডিলিট করে দিয়েছেন অথবা কাট করে নিয়েছে আর কি। দ্যাটস বিকজ স্যার ডাউনলোড করে তো কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, ফর দ্য টাইম বিং জাস্ট আমাকে ফলো করেন, আর এটা যেহেতু রেকর্ডেড থাকবে
আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে একটু ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়েছিল। ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমার এন্ড নোটের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমার পার্সোনাল লাইব্রেরি। এখানে 13,000-এর উপরে আমার আসলে ইয়ে আছে, আমার কাছে ইনফরমেশন আছে আর কি। আচ্ছা, এনিওয়ে, আমরা হচ্ছে ওই যে যেটা ডাউনলোড করেছিলাম RIS ফাইল কিছুক্ষণ আগে, তাহলে ওই RIS ফাইলের উপরে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আলটিমেটলি যেটা হবে, ক্লিক করার সাথে সাথেই আমার এই এন্ড নোটে এটা ইম্পোর্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এন্ড নোটে ইম্পোর্ট হয়ে গেল, এইটা হচ্ছে আমার এক একটা লাইব্রেরি, মানে লাইব্রেরির মধ্যে এক একটা রেকর্ড। আমি এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে আরো ডিটেইল ইনফরমেশন আমাকে এখানে দেখাচ্ছে, যে ফর এক্সাম্পল এখানে এই এখন যেটা সামারির আন্ডারে, এইটা হচ্ছে ওই পেপারের একটা অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, ওই পেপারের যে অ্যাবস্ট্রাক্ট, আর ওই পেপার রিলেটেড যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমি ঠিক এই নিচে, অর্থাৎ আমি যদি এটাকে সাইট করি তাহলে আহ, আমার রেফারেন্স লিস্টে আলটিমেটলি এইভাবে দেখাবে। এবং এখানে আপনার আহ, সাধারণত এন্ড নোটের মধ্যে কমপক্ষে 3,500 ডিফারেন্ট স্টাইল বিল্ট ইন থাকে। তো আমরা সাধারণত যেটা APA, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, সেটা সোশ্যাল সায়েন্সে বেশি ইউজ করি। তো এটা আসলে ডিসিপ্লিন টু ডিসিপ্লিন কিংবা ব্রডার ফিল্ড টু ফিল্ড ইট মাইট বি ডিফারেন্ট, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা দেখব, আমরা ইন্টিগ্রেট করার পরে দেখব। আচ্ছা, এখন আমরা যদি কোনো ইয়ে করতে চাই এখানে, ধরেন কোনো কিছু এডিট করতে চাই, অনেক সময় দেখা যায় যে হয়তো বা অ্যাকচুয়ালি যে ইয়ার এখানে দেখাচ্ছে সেই ইয়ারটা আর কি ঠিক নাই, তখন আমরা ইচ্ছা করলে এখানে এসে এডিটে এসে ঠিক করে দিয়ে যেতে পারি। প্লাস আমি যদি এইটার এই পেপারটার PDF যদি আমি ডাউনলোড করতে পারি, তাহলে সেই ডাউনলোডেড PDFটা আমি এখানে অ্যাটাচ করে রাখতে পারি, সো দ্যাট আমি যেন পরবর্তীতে ওই PDFটা খুলে পড়তে পারি। এবং এখানে যদি আহ, আর কি এই PDFটা আমি ডাউনলোড করতে পারি, আচ্ছা লেট মি চেক, এটা ডাউনলোড করা যাবে। ওকে, ডাউনলোড আমি করেছি। ডাউনলোড করে আমি এই যে অ্যাটাচ ফাইলে গিয়ে আমি এটাকে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পরে আলটিমেটলি দেখেন এখন হচ্ছে এখানে PDF চলে আসলো, দেখাচ্ছে। তাহলে ওই যে ওপরে আপ অ্যারো, ওইটাতে ক্লিক করলে আলটিমেটলি আমাকে আপনারা কি দেখতে পাচ্ছেন একটা PDF ফাইল ওপেন হয়েছে? জি স্যার। আচ্ছা, তখন হচ্ছে এই PDF ফাইলটা ওপেন হলো, এবং এখানে একটা মজার জিনিস আছে, স্টিকি নোট নামে একটা নোট আছে। আপনারা ইচ্ছা করলে এই স্টিকি নোটটাও আর কি ইউজ করতে পারবেন। আমরা আরেকটা যে জায়গা থেকে পারি, এই যে সামারিতে আমাকে দেখাবে, এবং এখানে আমি যদি ওকে বলে দিই যে ওপেন উইথ অ্যাডোব অ্যাক্রোব্যাটে আলটিমেটলি সে ওপেন হবে। এবং ওপেন হওয়ার পরে আমার যদি কোনো নোট রাখা লাগে, এই যে এই পাশে আছে যে নোট, আপনি ইচ্ছা করলে রাখতে পারেন আর কি। ঠিক আছে, সো দিস ইজ হাউ EndNote ক্যান বি বিল্ড আপ। ঠিক আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনার একটা সার্টেন কোয়ান্টিটি পর্যন্ত আপনি যদি EndNote-এ সাইন আপ করেন, তাহলে EndNote আপনাকে আসলে ভার্চুয়ালিও আপনার এই রেফারেন্সের যে রেকর্ড সেটা রাখতে দিবে আর কি। ফর এক্সাম্পল, আমার এখানে যে 13,363টা রেকর্ড আছে, আহ, এটা হচ্ছে একটা ক্লাউডে আছে। সো আমি যদি ইচ্ছা করি, যেখানে আমার আসলে এই EndNote সফটওয়্যারটা নাই,
আমি ইচ্ছা করলে ওয়েব থেকে এই আমার এই রেফারেন্সগুলা যেটা যেটা দরকার সেটা সরাসরি আমি আমার ডকুমেন্টটা প্লাগ ইন করাতে পারবো, যদি আমার এটা নাও থাকে আর কি। ঠিক আছে। সো এখন আমরা দেখি যে ফর এক্সাম্পল ফর দ্য টাইম বিং আমরা ধরে নেই যে আমরা আমাদের লাইব্রেরি তৈরি হয়ে গিয়েছে। সো আমরা এখন যেটা করব যে আমরা হচ্ছে এখন এমএস ওয়ার্ডের সাথে এটার একটা ইন্টিগ্রেশন করব। ওকে, সো যখন এমএস ওয়ার্ডের সাথে ইন্টিগ্রেট করব আমরা, লেটস হ্যাভ এ লুক যে আপনাদের যাদের সাকসেসফুল হয়েছে তাদের এইরকম এন্ড নোটের একটা ট্যাব আসবে এখানে। ঠিক আছে। তো এই ট্যাবটা আসা মানেই হচ্ছে অলরেডি এন্ড নোটের সাথে এমএস ওয়ার্ডের একটা ইন্টিগ্রেশন হয়ে গিয়েছে আর কি। ঠিক আছে। তো এখন ধরেন আমরা লেখাজোকা শুরু করেছি। লেখাজোকা শুরু করে ধরেন এইখানে আমি আমার প্রথম সাইটেশনটা দিব। তো প্রথম সাইটেশনটা যখন দিব তখন ফর এক্সাম্পল আমি যেটা করব, আমি এখানে ধরেন সিলেক্ট করে আসলাম। সিলেক্ট করে এসে আমি আবার সিলেক্ট মানে জাস্ট সিঙ্গেল ক্লিক, তারপর আমি আমার এমএস ওয়ার্ড ডকুমেন্টে ফিরে আসবো। এমএস ওয়ার্ড ডকুমেন্টে ফিরে এসে আমি হচ্ছে এই যে ইনসার্ট সাইটেশন, এই যে ডাউন অ্যারো, এখানে ক্লিক করব। এখানে আমি যেটা করব ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস, আমি কখনো ইনসার্ট সাইটেশনে যাব না, ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস। ওকে, এটা দেওয়ার সাথে সাথে ও হচ্ছে লিঙ্ক আপ করতেছে। তাহলে দেখেন যে, এবং আমি স্টাইল কি দিয়েছি, APA 7। তাহলে ও আমাকে সাইট করে দিল, সাইট করে দিয়ে ও কিন্তু নিচে আমাকে লিস্ট তৈরি করে দিল। ভালো কথা, আমি লিখছি 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 লিখছি, আবার নতুন কোন একটা সাইটেশন আসবে, আমি আবার ওখানে যাব। ওখানে গিয়ে ওইটাকে আগে সিলেক্ট করে আসলাম সিঙ্গেল ক্লিক, তারপর আমি আবার এমএস ওয়ার্ডে আসলাম। এমএস ওয়ার্ডে এসে আমি আবার বললাম যে ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস। ঠিক আছে। এবং দেখেন আমি যতগুলা যোগ করব ততগুলা এইভাবে যোগ হতে থাকবে। আচ্ছা, অনেক সময় আমরা হয়তোবা একাধিক সাইটেশন হয়তোবা আমাদের দরকার হতে পারে, 2 কিংবা ততোধিক। তখন আমরা কি করব, ফর এক্সাম্পল আমরা প্রথমটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কন্ট্রোল কিটা চেপে ধরবো, কন্ট্রোল কিটা চেপে ধরে তারপরে হচ্ছে বাকিগুলা সিলেক্ট করব সিঙ্গেল ক্লিকে। অর্থাৎ আমি আমার এন্ড নোটের লাইব্রেরিতে এসে আগে সিলেক্ট করে যাব যে কোন 3টা কিংবা কোন রেফারেন্সগুলো আমি আর কি নিতে চাই। তারপরে আমি আমার আবার ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে চলে গিয়ে একইভাবে ইনসার্ট সাইটেশনে ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস ক্লিক করলে ও দেখেন ওরা একবারে দিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে। এবং আলটিমেটলি আমি যতবার যোগ করব ততবার এইখানে আসতে থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় যেটা দেখি না আমরা, এটা তো ধরেন আমরা সাইট করছি, ফর এক্সাম্পল ধরেন এই যে সিংহানিয়া ইটাল 2024, অনেক সময় আমরা এভাবে লিখি না যে সিংহানিয়া ইটাল ব্র্যাকেটের মধ্যে 2024 থাকবে, সাজেস্ট দ্যাট, ধরেন এই যে সিংহানিয়া ইটাল 2024 আর গুড দ্যাট ব্লা 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 ব্লা। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে এটা কিন্তু আমি এমনি ম্যানুয়ালি লিখলাম, আমার কিন্তু এন্ড নোটের সাথে কানেকশন নাই। তো আমাকে এটা কি করতে হবে, আমি আগে সিংহানিয়ার ওইখানে যাব, সিংহানিয়াকে সিলেক্ট করে আমি আমি আবার আমার ওয়ার্ড ডকুমেন্টে ফিরে আসব। ওয়ার্ড ডকুমেন্টে ফিরে এসে ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস দিলাম। তো দিলেও কি দেখাচ্ছে, একটা ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে না? আমি যেটা করব, আমার কার্সরকে নিয়ে ওর উপরে নিয়ে, এবং নিলে আমি যদি সিঙ্গেল ক্লিক করি এরকম দেখাবে যে হাইলাইটেড মানে সিলেক্টেড। এরপরে আমি হচ্ছে আমার মাউসের ডান বাটন ক্লিক করব। ওকে, ডান বাটন ক্লিক করে একেবারে লাস্টে দেখেন এডিট সাইটেশনস। তাহলে আমি কিভাবে দেখতে চাই,
আমি দেখতে চাই অথর এবং ইয়ার থাকবে হচ্ছে ব্র্যাকেটের ভিতর। দেওয়ার সাথে সাথেই দেখেন এই যে সিংহানিয়া ইটাল চলে আসলো। তাহলে বোঝা গেল বিষয়টা। আমি হচ্ছে আগে ইনসার্ট করব, ইনসার্ট করে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এডিট সাইটেশন, সেখানে গিয়ে আমি দেখিয়ে দিব যে আমি কোন ফরম্যাটে চাই। রাইট, আচ্ছা, ভালো কথা। এখন অনেক সময় যদি এরকম হয় যে ধরেন আমরা এখানে 3টা দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমার হচ্ছে এখন এই যে ইয়াং ইটালকে এখান থেকে সরাতে হবে। তো আমার যতক্ষণ পর্যন্ত এন্ড নোটের সাথে ইন্টিগ্রেশন থাকবে, আমি এখানে যদি ডিলিট করেও দেই, খানিকক্ষণ পর ও আবার চলে আসবে। আপনি এই ডকুমেন্টটা অফ করে অন করার সাথে সাথেই ও আবার এখানে চলে আসবে। ঠিক আছে, কারণ ও হচ্ছে এন্ড নোটের সাথে ইন্টিগ্রেটেড। তো তখন আমাদের যেটা করতে হবে, যেটাকে আমরা ডিসকার্ড করতে চাই সেটাকে আমরা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা যেটা করব, আমরা আসবো হচ্ছে এই দেখেন মোর, এই মোরে আমরা আসব। মোরে এসে এই যে ইয়াং ইটাল, ঠিক আছে, ইয়াং ইটাল, এখানে আমরা হচ্ছে এডিট রেফারেন্সের ঠিক ডান পাশে একটা ডাউন অ্যারো আছে, ওই ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা বলবো যে রিমুভ সাইটেশন। ঠিক আছে, রিমুভ সাইটেশন দেওয়ার সাথে সাথেই এইবার দেখেন ইয়াং চলে গেল। ঠিক আছে, এখন যদি আমরা ইয়েও করি, মানে আর কি এই ডকুমেন্টটা ক্লোজ করে আবার ওপেনও করি, কোনো সমস্যা নাই, ও আর আসবে না। ঠিক আছে, সিমিলারলি এটা তো ডিলিট দেখালাম, যদি এখানে আমি আরেকটা কিছু যোগ করতে চাই, একইভাবে আমি যেটা করব যে কার্সরটা ওখানে রাখবো, রেখে আমি তো যে সিংহানিয়া সিলেক্ট করাই ওখানে আছে, আমি এখানে এসে বলবো যে ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস, ও তখন আবার সিংহানিয়াকে এখানে অ্যাড করে দিবে। সিংহানিয়া ছিল নাকি অন্য কোনো কিছু? সিংহানিয়া অলরেডি ছিল ওইখানে, আচ্ছা ইয়াং ছিল ওখানে। আচ্ছা, আমরা যদি এখন ইয়াংকে অ্যাড করতে চাই, আমরা ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস দেওয়ার সাথে সাথে আবার ইয়াং হয়ে গেল। তো এখন বিষয়টা, আমরা যদি কোনো কারণে আমাদের কোনো স্টাইল চেঞ্জ করতে চাই, এই স্টাইল কি, এই স্টাইল হচ্ছে আমার APA 7 ছিল, কোনো কারণে আমি যদি অন্য স্টাইলে যেতে চাই, ফর এক্সাম্পল অথর ডেট, এই অথর ডেট এখানে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি নাম্বারডে যাই, নাম্বারড, তাহলে তখন আলটিমেটলি আমরা যে সমস্ত জায়গায় সাইট করেছিলাম ইন টেক্সট, ওইখানে হচ্ছে ও 1 2 3 4 এইভাবে দিয়ে দিবে এবং আমার রেফারেন্সটা সেইভাবে সে সাজিয়ে দিবে আর কি। অর্থাৎ আমরা ইজিলি যেটা করতে পারি, আমরা এখান থেকে আর কি আমাদের পছন্দ মাফিক যে স্টাইল, সেই স্টাইলটা আমরা আর কি চুজ করে নিতে পারি। তো এখন আমার যে মেসেজ সেটা হচ্ছে যে আমরা যখন এন্ড নোটে কাজ করব, এই এন্ড নোটে আমরা আসলে কাজ করব হচ্ছে সবার লাস্টে, যখন আমাদের লেখাজোকা পুরোপুরি শেষ হয়ে যাবে। কেন সবার লাস্টে কাজ করতে হবে? আমরা যদি থিসিস প্রত্যেকটা চ্যাপ্টার লেখার সময় যদি এই এন্ড নোট দিয়ে ইন্টিগ্রেট করে রাখি, ইন দ্যাট কেস যেটা হবে যে ওই যে ইয়ে হবে আপনার, যেহেতু এন্ড নোটের সাথে ইন্টিগ্রেশন থাকতেছে, এবং আমরা যখন থিসিস লিখি আমরা তো হয়তো বা একই ডকুমেন্টের মধ্যে সব চ্যাপ্টার লিখি না, ইন্ট্রোডাকশনের জন্য একটা ফাইল বানাই, মেথোডোলজির জন্য একটা ফাইল বানাই, রেজাল্টের জন্য একটা ফাইল বানাই। তো তখন দেখা যাবে মাল্টিপল ফাইল আমি যদি এন্ড নোটের সাথে ইন্টিগ্রেট করে রাখি, পরবর্তীতে ওই মাল্টিপল ফাইল যখন আমি একসাথে মার্জ করতে যাব, তখন
বড় রকম জটিলতা তৈরি হতে পারে আর কি। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট তখন আসলে দেখা যাবে যে কোনো কারণে, যেহেতু এটা আর কি একটা সফটওয়্যার এবং আহ, মানে একটার সাথে আর একটা কোডিং এর রিলেশন আছে, তখন হয়তোবা একটা বড় রকম হচপচ লেগে যেতে পারে। হয়তোবা সাইটেশন কাজ করতেছে না, অথবা রেফারেন্স কাজ করতেছে না, অথবা সাইট করা আছে কিন্তু রেফারেন্স লিস্টে নাম নাই, আবার হয়তোবা রেফারেন্স লিস্টে নাম আছে কিন্তু সাইট করা হয়নি। সো বিভিন্ন রকমের সমস্যা এখানে আসতে পারে আর কি। ঠিক আছে, তো এই জন্য আমরা আসলে এই রেফারেন্সিং এর কাজটা করব হচ্ছে সবার শেষে যে। এবং আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের যখন একেবারে আমরা যখন মানে আর কি আহ, এই রেফারেন্সিং এর কাজটা শুরু করব, আমরা যখন নর্মাল ড্রাফট লিখব, তখন আমি যেটা সাধারণত করে থাকি, যে ধরেন আমি যেটা করি লেখার সময়, জাস্ট বেসিক ইনফরমেশনটা দিয়ে আমি হচ্ছে সেটাকে হাইলাইট করে রাখি, সো দ্যাট আমি যখন রেফারেন্সিং এর কাজ করব আমি তখন বুঝতে পারি। এবং এইটা অলরেডি আমার লাইব্রেরিতে, আমার যেহেতু আমি নিয়ে নিব, সো আমি জানি যে এটা হচ্ছে লাস্ট নেম এবং 2025 সালের ওই রেফারেন্সটা আমার এখানে ইনসার্ট করতে হবে। তাহলে আমি এখানে জাস্ট ইনসার্ট করে দিব, ইনসার্ট করে দিয়ে আমি এইটাকে ডিলিট করে দিব। আর যখন আমার পুরা রেফারেন্সিং এবং সাইটেশনের কাজ শেষ হয়ে যাবে, তখন ফাইনালি যদি আমি চাই, ইচ্ছা করলে আমি এটাকে প্লেন টেক্সট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে কনভার্ট সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, এই যে ডাউন অ্যারো, এইটাতে ক্লিক করলে এই যে কনভার্ট টু প্লেন টেক্সট, এইটাতে ক্লিক করলে আলটিমেটলি তখন এইটার সাথে এই রেফারেন্স লিস্টের আর কোনো ইন্টিগ্রেশন থাকবে না, এটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পুরাটাই একটা প্লেন টেক্সট হিসেবে আপনি তখন ইউজ করতে পারবেন আর কি। ঠিক আছে, ওকে। সো আমি আপাতত থামছি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার এইখানে আমরা প্লেন টেক্সট কেন করব? মানে প্লেন টেক্সট করে আমাদের লাভটা কি হবে যদি একটার সাথে আচ্ছা আরেকটা সম্পর্কই না থাকে? আচ্ছা, প্লেন টেক্সট এই জন্য লাগে, এটা হচ্ছে আপনি যখন আপনার থিসিস কমপ্লিট করবেন, থিসিস কমপ্লিট করার পরে ওই যে আমরা ইনিশিয়াল কিছু পেজ জুড়ে দেই না, টাইটেল পেজ, অ্যাবস্ট্রাক্ট, টেবিল অফ কন্টেন্টস। তো তখন কিন্তু আমরা যদি আবার টেবিল অফ কন্টেন্টস যদি এমএস ওয়ার্ডের টেমপ্লেট ইউজ করে আমরা তৈরি করি, এটা তো এমএস ওয়ার্ডের একটা বিষয়, কিন্তু এন্ডনোট তো একটা থার্ড পার্টি অ্যাপ, তখন এই দুইটার মধ্যে একটা গন্ডগোল হলেও হতে পারে। এই জন্য সেফ সাইডে থাকার জন্য সিম্পলি আপনি যখন নিশ্চিত যে আপনার সকল সাইটেশন এবং রেফারেন্স কি ফুললি ডান, আপনি এটা ডিসইন্টিগ্রেট করে দিতে পারেন। করতেই হবে এমন কথা আমি বলছি না, করে দিতে পারেন, জাস্ট টু বি অন এ সেফ সাইড। এটার উদ্দেশ্যই হচ্ছে এটা আর কি, আর কোনো কিছু না। এনিথিং এলস? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মোর্শেদ ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম, হ্যাঁ স্যার বলেন। আমি যখন আমার রিসার্চের কাজগুলো মানে থিসিস ওয়ার্ক গুলো করার পরে যখন আমি পেপারে যাব, তখন স্যার আমার পেপারের যে ইয়াগুলো মানে কাজের যে প্রসিডিউর গুলো, এগুলো তো আমার মানে যেই ইয়াটা আহ, যে আর্টিকেল গুলোর উপর বেস করে যে আমি লিটারেচার রিভিউ করব, ওই রিভিউ আর্টিকেল গুলোর উপরেই তো আমি পেপারটা মানে আমার কাজের ইয়াগুলো আপনার, সাজাবো, হ্যাঁ তাই হ্যাঁ, না? স্যার এই হুম, ক্ষেত্রে স্যার আমার মানে মাস্টার ইয়াটা কিভাবে হবে, মানে পেজটা কিভাবে হবে যে আমি যে লিখবো, ওই লেখার ইয়াটা সোর্সটা মানে কি, এটাকে হুবহু মানে আমার নিজে থেকেই ইয়ে করব, নাকি আমি কোনো রেফারেন্স আর্টিকেল গুলো থেকে মানে ইয়ে করতে পারবো, মানে আচ্ছা, যে গুড। যেটা স্যার ওই মানে ফুল ফ্রেমটা
ফুল যে ইয়াটা মানে ড্রাফট আর কি, ওই ড্রাফটটা হ্যাঁ মানে আমি থেকে নিবো, এই জিনিসটা যদি স্যার একটু বলতেন। উম, আপনি কি এইটা জানতে চাচ্ছেন যে আপনি আসলে আপনার ফর এক্সাম্পল প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করার জন্য যে সমস্ত লিটারেচার রিভিউ করে এসছেন, এখন আপনি আপনার এই প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করার সময় কিভাবে করবেন? আপনার কোশ্চেনটা কি সেটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের যে বিষয়টাতে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে আমরা কিন্তু বিভিন্ন পেপার থেকে শুধুমাত্র তাদের আইডিয়াটা নিব, আমরা কিন্তু হুবহু তাদের টেক্সট না দেওয়ার চেষ্টা করব। কারণ হুবহু তাদের টেক্সট দেওয়ার সাথে সাথেই আপনারা হয়তোবা জানেন যে আমরা এখন একটা সফটওয়্যার ইউজ করি, লাইসেন্স সফটওয়্যার টার্নিটিন খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো ও কিন্তু যদি এরকম হুবহু পায়, সাথে সাথে কিন্তু সে আর কি দেখিয়ে দিবে যে এটা মানে এটাকে যেটা মানে প্লাগিয়ারিজম হয়েছে এখানে, উইচ ইজ নট ইথিক্যালি কারেক্ট। তো আপনি যেটা করবেন যে ধরেন আপনাকে সেটা আপনি প্যারাফ্রেজ বলেন কিংবা আপনার নিজস্ব আইডিয়া বলেন, সরি নিজস্ব ঢঙে বলেন, আগের কাজগুলোকে আপনার অর্থাৎ যে কাজগুলোর উপর বেস করে আপনি আপনার প্রবলেম মোটিভেশনটা ড্রাফট করছেন, আপনাকে আপনার ভাষায় আগে লিখে নিতে হবে। যে ধরেন অথর এক্স ফাউন্ড দিস, অথর ওয়াই ফাউন্ড দিস, হাউএভার অথর জেড ফাউন্ড সামথিং ডিফারেন্ট লাইক দিস। তো আপনি কিন্তু ওই যে আপনার ওই লিটারেচার থেকেই লিখছেন, কিন্তু আপনি আপনার মতো করে কিন্তু লিখছেন আর্গুমেন্টেশন গুলা, ঠিক আছে? কিন্তু আপনি যদি হুবহু ওইখানে বলে দেন যে অথর এক্স ডিসকভার্ড ব্লা ব্লা ব্লা, যেটা হচ্ছে একেবারে প্রায় নিয়ারলি ওই পেপারে লেখা কোনো একটা লাইন, ইভেন ইট কুড বি প্যারাফ্রেজড, এইভাবে লিখলে কিন্তু আপনি প্লাগিয়ারিজমের মানে আর কি অভিযোগে অভিযুক্ত হবেন। তো যেই জন্যে এই জায়গাটাতে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, আমরা যেন এই আর্গুমেন্টেশন গুলা আমরা একেবারেই আমাদের ঢঙে আমাদের ভাষায় মানে সেটা ডেফিনেটলি সায়েন্টিফিক রাইটিং এর ভাষায় যেন আর কি আমরা লিখি। আমরা চেষ্টা করি হুবহু কোনো কিছু মানে সেন্টেন্স কিংবা স্টেটমেন্ট আমরা যেন অ্যাভয়েড করতে পারি আর কি। স্যার এই ক্ষেত্রে স্যার যে আমার যে কাজগুলো করব এগুলো কি এমএস ওয়ার্ডে করতে হবে নাকি স্যার আদার্স কোনো টুলস আছে? আপনার অন্য কাজ মানে এটা আমি ঠিক বুঝলাম না, অন্য যে লিটারেচার আপনি আর কি কনসাল্ট করছেন সেগুলা? আমার যে ড্রাফটের কাজগুলা, ওই হ্যাঁ হ্যাঁ ড্রাফটের কাজগুলা মানে আমি কি মানে সম্পূর্ণটা কি এমএস ওয়ার্ডে করব, মানে ড্রাফট করব? হ্যাঁ, আপনি তো আপনার পুরা কাজটাই তো এমএস ওয়ার্ডে হবে, আচ্ছা ঠিক আচ্ছা আছে? স্যার। আপনার পুরা কাজটাই এমএস ওয়ার্ডে হবে, কিন্তু আপনার মানে যেটা করা যায় যে রেফারেন্স করতে হবে এই তো। সরি রেফারেন্স স্যার রেফারেন্স গুলো তো স্যার ওই অ্যাড নোডের মাধ্যমে করতে হবে। সবসময় এন্ড নোটের মতো মাধ্যমে না, আপনি যে সফটওয়্যারটা ইউজ করবেন সেটা আপনি আলাদা জায়গায় প্রিজার্ভ করবেন, লিস্টটা আপনি আচ্ছা আলাদা জায়গায় প্রিজার্ভ করবেন। অর আপনি এইভাবেও করতে পারেন, আপনি একটা এক্সেল ফাইলও তৈরি করতে পারেন, যে এক্সেল ফাইলে যেটা হতে পারে যে আপনি হচ্ছে পেপারের অথর, পেপারের ইয়ার আর পেপারের টাইটেল, এইভাবে আপনি একটা এক্সেল ফাইলও তৈরি করতে পারেন। পরবর্তীতে আপনি ওই এক্সেল ফাইল থেকে আলটিমেটলি কোন পেপার থেকে আপনি কোন কথাটা বলতে চাচ্ছেন ওই দেখে আপনি আপনার ওয়ার্ডে লিখলেন। স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার বুঝাই দেওয়ার জন্য। ওকে। স্যার আমরা যদি কোনো পেপার থেকে হুবহু কোনো কিছু কপি করি, করে ওটা সাইটেশন করি, তাহলে কি প্লেগেরিজমে ওইটা ধরা পড়বে এরকম ব্যাপারটা? হ্যাঁ ধরা পড়বে, তবে আপনি যদি মানে পুরো প্যারাগ্রাফ দেওয়া যাবে না, আপনি যদি আহ, মানে কিছু স্টেটমেন্ট আর ইভেন আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি একটা প্যারাগ্রাফ হুবহু নিলেন, সেইটাকে আপনি যদি ডাবল কোটেশন মার্কস দিয়ে দেন এবং পরে যদি সাইট করে দেন, দেন ইটস ওকে। কিন্তু সেইটাকে আপনি যদি ডাবল কোটেশন না দেন, ডাবল কোটেশন না দিলে আপনাকে সরাসরি আর কি প্লাগিয়ারিজমের আন্ডারে আপনাকে চার্জ করবে আর কি।
স্যার ঠিক আছে স্যার, থ্যাংক স্যার বলেন। রিসার্চ গ্যাপ বের করার জন্য কি কি টেকনিক স্যার ফলো করতে পারি আর কি? আচ্ছা, এইটা হচ্ছে রিসার্চ গ্যাপ ফল আর কি বের করার জন্য মানে প্রথমত আপনাকে আগে যেটা করতে হবে যে আপনার যে আপনি যে টপিকে কিংবা যে থিমে আসলে রিসার্চটা করতে চাচ্ছেন, আগে হচ্ছে আপনার রিলেভেন্ট পেপারস অর্থাৎ রিলেভেন্ট সায়েন্টিফিক ডকুমেন্টগুলো এক জায়গায় আনতে হবে। এক জায়গায় এনে আপনি যেটা করতে পারেন, আপনি ধরেন একটা ম্যাট্রিক্স করে ফেললেন। সেই ম্যাট্রিক্সের মধ্যে ধরেন ফর এক্সাম্পল আপনি 10টা পেপার নিয়ে কাজ করছেন এবং আপনি আসলে নলেজ গ্যাপ বের করার চেষ্টা করছেন। তাহলে এই 10টা পেপারের আপনি হচ্ছে 10টা অবজেক্টিভ পাশাপাশি রাখেন কিংবা পরপর রাখেন। পরপর রাখলে আপনি কিন্তু মোটা দাগে বুঝতে পারবেন যে আপনি আপনার যে থিমেটিক এরিয়া, সেই থিমেটিক এরিয়াতে আসলে সম্ভাব্য গ্যাপ কোথায় থাকতে পারে। ঠিক আছে? আর এর বাইরে এখনকার দিনে বেশ কিছু টুল আছে, এআই টুল আছে, তার মধ্যে লিট ম্যাপস একটা। লিট ম্যাপস আপনাকে দেখিয়ে দিবে যে প্রিসাইজলি কোন জায়গায় আপনার হয়তোবা এই রিসার্চ গ্যাপটা থাকতে পারে। লিট ম্যাপস আছে, তারপরে পারপ্লেক্সিটি আছে। এরকম বেশ কিছু টুল এখন আছে যারা ভিজুয়ালি আপনাকে দেখিয়ে দিবে যে অমুক জায়গায় এই লিটারেচার মানে নলেজ গ্যাপ কিংবা লিটারেচার গ্যাপ আছে আর কি। সো দ্য রুল ইজ যে আপনাকে একটা সাবস্ট্যান্সিয়াল টাইম কিন্তু ইনভেস্ট করতে হবে যখন আপনি আস্তে আস্তে গোছানো শুরু করবেন। হুট করে কিন্তু কোনো কিছু হবে না। আর আমার যেটা পরামর্শ, যে যেহেতু আমরা এআই অ্যাভয়েড করতে পারছি না, আমরা এআই ইউজ করি, কিন্তু সেই এআই ইউজটা যেন আমাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড যেন কখনো কম্প্রোমাইজ না করি, আমরা সেই জায়গাটা আমরা খেয়াল রাখি আর কি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ওয়েলকাম। স্যার ম্যাট্রিক্স করতে গেলে কি ম্যাট্রিক্স এর পাশেও হচ্ছে ইয়ে দেওয়া লাগে, রেফারেন্স দেওয়া লাগে? না 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 না, আপনি হচ্ছে ধরেন এই 10টা পেপার, ফর এক্সাম্পল আমি যে উদাহরণটা দিচ্ছিলাম, যে 10টা পেপারের জন্য আপনার আসলে 10টা রো থাকবে। ঠিক আছে? আর কলামের মধ্যে ধরেন আপনার অথরের নাম, ইয়ার, পেপারের অবজেক্টিভ কি ছিল, কোর ভেরিয়েবলস গুলা কি ছিল, মেজর ফাইন্ডিংস কি ছিল, মেজর লিমিটেশনস কি ছিল, এগুলো আপনি যখন পেপার বাই পেপার একটা একটা করে ইনপুট দিবেন, তখন আপনি মোরাললেস একটা কম্প্রিহেন্সিভ সিনারিও কিন্তু পেয়ে যাবেন আর কি। স্যার একটা সিস্টেমেটিক ব্যারিয়ার ফেস করি। অনেক সময় দেখা যায় যে আমরা এন্ড নোট ইউজ করি কিন্তু এন্ড নোট ওয়ার্ডে আসে না, তখন আবার সেটাকে চেক ইনে যে অ্যাড সিনে যে সেটাকে আবার ইনপুট করা লাগে ওয়ার্ডে। স্যার এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? এইটা হচ্ছে একটা টেকনিক্যাল সমস্যা। আপনাকে হচ্ছে এমএস ওয়ার্ডের ওই যে ফাইলে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে ওখানে হচ্ছে আচ্ছা, এন্ড নোটের যে কি বলা যায়, এন্ড নোট যে এই এমএস ওয়ার্ডের সাথে ইন্টিগ্রেটেড হবে, এইটা হচ্ছে আনচেক অবস্থায় থাকে, ওইটাকে চেক করে দিয়ে আসতে হয়, তখন আবার এই সমস্যাটার সমাধান হয়ে যায় আর কি। জি আর স্যার, আপনার থ্যাংক ইউ। হচ্ছে এন্ড নোটের প্রচুর টিউটোরিয়াল ইভেন বাংলাতে ইউটিউবে পাবেন। সো যদি কারো আরো একেবারে ইন্টেন্সিভ এবং রিগোরাস এন্ড নোটের ব্যাপারে জানার ইচ্ছা থাকে, ইউ ক্যান কনসাল্ট দোজ টিউটোরিয়ালস। জি স্যার। ওকে, আরেকটা জিনিস স্যার একটু জানতে চাইছিলাম স্যার। বলেন স্যার বলেন। আমি যখন থিসিস করব বা থিসিসের আমার মানে একটা কাজের জন্য আমি নিজে ডিসাইড করলাম যে আমি এই কাজটা করব। স্যার আমি হুম বেসিক্যালি স্যার ফাইটোকেমিস্ট্রি নিয়ে কাজ করতেছি। হুম স্যার এই ক্ষেত্রে স্যার আমার যেটা টপিকস আমি সিলেক্ট করলাম, ওই টপিকস এর যে হুম রিসার্চ ডিজাইনটা হুম কি আমি এআই এর মাধ্যমে মানে এআই এর হেল্প নিয়ে কি ডিজাইনটা করতে পারবো? মানে এতে করে কি কোনো মানে আমার কাজের যে স্ট্রাকচারাল যে ফ্রেমওয়ার্ক, হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা মানে আমি যদি মানে এআই এর হেল্প নিই,
এক্ষেত্রে স্যার কোনো ধরনের ইফেক্ট পড়বে কিনা প্লাজারিজমের জন্য? আচ্ছা, অবশ্যই আপনি এআই এর হেল্প নিতে পারবেন, কিন্তু ওই যে আমি যেটা বললাম যে নট কম্প্রোমাইজিং দ্য ইথিক্যাল স্ট্যান্ডার্ড। তাহলে এআই বেসিক্যালি কি করে? এআই হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটিকে এনহ্যান্স করার জন্য আমাদেরকে একটু সাহায্য করে, কিন্তু ধরেন আপনার এক্সপেরিমেন্টাল ডিজাইনের প্রোটোকল যদি আপনি তাকে তৈরি করে দিতে বলেন এবং সে যদি তৈরি করে দেয় এবং আপনি যদি হুবহু ওইটাই যদি রেপ্লিকেট করেন, তাহলে তো আসলে ইথিক্যাল জায়গাটা ভায়োলেট করা হচ্ছে আর কি। তো এই কাজটা করা যাবে না। আমরা হেল্প নিব, অবশ্যই এআই এর হেল্প নিব। এবং মূল যে জিনিসটা, যে আমরা যখন কোন একটা সায়েন্টিফিক ডকুমেন্ট লিখি, ফর এক্সাম্পল এই যে থিসিস, তাহলে এই থিসিসে আপনার ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন কোথায়, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলি, ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন, আপনার ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন আপনাকে এই থিসিসের মাধ্যমে প্রমাণ করতে হবে। সো ডেফিনেটলি ইউ ক্যান টেক হেল্প ফ্রম এআই জাস্ট টু ইজ ইউর টাস্কস, কিন্তু বেসিক যে জায়গা, সেই বেসিক জায়গায় কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন বলেন কিংবা ইন্টেলেকচুয়াল ইনপুট বলেন, সেটা কিন্তু অবশ্যই 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 থাকতে হবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়েলকাম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমি সোশ্যাল সায়েন্স থেকে, আমি আমার টপিক সিলেকশনের ক্ষেত্রে অথবা টপিকের টাইটেল সিলেকশনের ক্ষেত্রে কি কি জিনিসগুলা কনসিডার করব? আহ, মোদ্দা কথা, প্রথম যে ইয়ে করতে হবে, যে রিসার্চ এমন একটা জিনিস যে আসলে এটা শেষ মুহূর্ত পর্যন্ত চেঞ্জ হতে পারে। তো আপনি কি আন্ডারগ্রেডের না মাস্টার্সের? স্যার আমি এখন ফোর্থ ইয়ারে আছি। ফোর্থ ইয়ারে আছেন, আচ্ছা। তো বিষয়টা এইরকম যে আপনি ইচ্ছা করলে মানে আর কি, ধরেন আপনি যে টপিকে, আপনার প্রশ্নটা ছিল কিভাবে আপনি টপিক সিলেক্ট করতে পারেন। জি। তো প্রথম উত্তর হচ্ছে যে আপনি যেভাবে টপিক সিলেক্ট করতে পারেন, আপনি আসলে আপনার যে ব্রড যে ফিল্ডে আপনি ইন্টারেস্টেড থিসিস করার জন্য, আপনি আসলে রিলিভেন্ট আপনার ওখানে কি লিটারেচার আছে, এক্সিস্টিং লিটারেচার বেস কি, আপনার আগে সেইটা কনসাল্ট করতে হবে। কনসাল্ট করে দেন আপনি প্রবাবলি এই কনসালটেশনের সময় বুঝতে পারবেন যে আপনার টেন্টেটিভ টাইটেলটা কি হতে পারে কিংবা কেমন হতে পারে। সো ওই জায়গা থেকেই আলটিমেটলি আপনি একটা ধারণা পাবেন, এবং গ্র্যাজুয়ালি আপনার যিনি সুপারভাইজার তার সাথে যদি একটু ব্রেনস্টর্ম করেন, ইন দ্যাট কেস আপনি হয়তোবা একটা ইয়ে আপনার টাইটেল, মানে টেন্টেটিভ একটা টাইটেল ওইখান থেকে আপনি আর কি ফিক্স করে ফেলতে পারবেন আর কি। ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমরা ওয়েলকাম যখন আসসালাম। জার্নাল থেকে নিব, জার্নাল নিউজ পেপার হুম, তখন আমরা সাইটেশনটা কিভাবে করব? আচ্ছা, ওই যে নিউজ পেপার থেকে নিলে আপনার কিভাবে সাইট করতে হবে সেটার আহ, উম, একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। আপনি যদি এন্ড নোটের মাধ্যমে করতে চান, সেটা এন্ড নোট আপনাকে করে দিবে, অথবা আপনি বেসিকলি এই যে মানে কোন স্টাইলটা ফলো করছেন, দিস ইজ ইম্পর্ট্যান্ট। আপনি কি এই এপিএ স্টাইল ফলো করছেন, নাকি হার্ভার্ড স্টাইল ফলো করছেন, নাকি শিকাগো স্টাইল ফলো করছেন? প্রত্যেকটা জায়গায় এই মানে আর কি নিউজ পেপার থেকে আপনি যে আর কি যে রিপোর্ট বলেন কিংবা কোনো ফিচার বলেন, আপনি যদি সাইট করতে চান, সেটা মানে নিউজ পেপারের জন্য আলাদা একটা ফরম্যাট দেওয়া আছে আর কি, এবং সেভাবেই আপনাকে দিতে হবে। এবং পার্টিকুলারলি ওখানে ওই মানে আর কি আমি যতটুকু রিকল করতে পারছি, যে কোন ডেটের নিউজ প্লাস নিউজের কোনো লিঙ্ক আছে কিনা, মানে 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 ওয়েবসাইটের কোনো লিঙ্ক আছে কিনা, এবং এটা আপনি কবে অ্যাক্সেস করেছিলেন, এই 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 ডিটেল ইনফরমেশন আপনাকে দিতে হবে আর কি। ওকে, অলরাইট।
তাহলে যদি ফার্দার কোনো কোয়েশ্চেন না থাকে মেবি উই ক্যান কনক্লুড ফর টুডে। আর আজকের এটা তো রেকর্ডিং থাকছেই, প্লাস হচ্ছে আমি ওই এমএস ওয়ার্ডের একটা ফাইল আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, বিশেষ করে ওই যে আমি যেটা দেখালাম যে কোন জায়গায় কোন শব্দগুলা আপনারা ইউজ করতে পারেন, ওই ফাইলটা প্লাস হচ্ছে এই এন্ডনোট সফটওয়্যার, এটা আমি আবার গুগল ড্রাইভে রেখে আমি আবার লিংক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যারা অর্গানাইজার আপনারা তাহলে এখন একটা কনক্লুডিং বক্তৃতা দিয়ে শেষ করে দেন। আকাশ। Thank you all. So this is for today. Thank you so much to our teacher, respected, for conducting this amazing session. Hope we will join our next session from the next journey, and hope it will be a great journey together. Thank you all. ওকে, থ্যাংক ইউ। তাহলে আল্লাহ হাফেজ।